আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? সবাই লাইভে জয়েন করে ফেলো আর আমাকে কাইন্ডলি জানাবে ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমাকে কাইন্ডলি জানাবে কথাবার্তা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে? সবাই জয়েন করে ফেলো তাড়াতাড়ি। দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি কমেন্টে জানিয়ে দিবে। ইসমা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। হাফ ডক্টর না ভাইয়া, এখনো হাফও হইনি, হাফ হইতেও আসলে অনেক দেরি আছে। কোথায় বাকিরা, কোথায়? এক মিনিট। আচ্ছা, আমাকে জানাবে কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আর ভিডিও ঠিক ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। ভয়ঙ্কর আর্টিস্ট, হ্যাঁ আমি আসলেই ভয়ঙ্কর আর্টিস্ট। আচ্ছা, কথা শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা এটা আমাকে কাইন্ডলি একটু জানাও তোমরা। আমি একবার চেক দিয়ে নেই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আচ্ছা। হুম, তাহলে ঠিক আছে, আশা করি সব ঠিকঠাক মতো দেখা যাচ্ছে। আর বাকিরাও আস্তে আস্তে এসে পড়ো। বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও, সবাই এসে পড়ো। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাস শুরু করে দিব, কেমন? আসসালামু আলাইকুম, কি অবস্থা? ঠিক আছে, বেশ কয়েকজন এসে পড়েছো, আমরা তাহলে আর বেশিক্ষণ অপেক্ষা না করি, আস্তে আস্তে শুরু করে দিচ্ছি। হ্যাঁ, সাজ্জাদ কবির, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আমি ফোনটা নিচে রাখছি তোমাদের সবার কমেন্টগুলো দেখার জন্য। আর চলো তাহলে আমরা আজকে আমাদের এই কেমিস্ট্রি ক্লাসটা শুরু করি। আর তোমরা তো সবাই জানো যে আজকে তোমাদের ক্লাস নেওয়ার কথা ছিল নাহিন ভাইয়ার, বাট নাহিন ভাইয়া তার কিছু ব্যক্তিগত কারণে একটু ব্যস্ত, তার পরীক্ষা চলছে, পাশাপাশি অন্যান্য কাজও আছে। তো আমি আমার আগামীকালের যে কেমিস্ট্রি ক্লাসটা ছিল সেটা রিস্কেডিউল করে এখন নিয়ে এসেছি। তো আজকে আমার সাথে কেমিস্ট্রি ক্লাসটা করে ফেলো, নাহিন ভাইয়া তার ক্লাসটা খুব শীঘ্রই রিকভার করে ফেলবেন। আর চলো তাহলে আমরা পড়ালেখা শুরু করি। হ্যাঁ, তাহলে আজকে আমাদের কেমিস্ট্রির চ্যাপ্টার হচ্ছে খনিজ সম্পদ। আমাদের চ্যাপ্টার 10 খনিজ সম্পদ। এটার আরেকটু আরেকটু পার্ট বাকি আছে, যে ধাতু ও অধাতু। আমাদের খনিজ সম্পদের দুইটা চ্যাপ্টার আছে, একটা হচ্ছে ধাতু অধাতু, আরেকটা হচ্ছে জীবাশ্ম। তো জীবাশ্ম চ্যাপ্টারটাকে আমরা জৈব যৌগ হিসেবে জানি, আর এটা হচ্ছে আমাদের ধাতু এবং অধাতু নিয়ে। আচ্ছা,
প্রথমে আসো আমাদের যে খনিজ সম্পদ, এই খনিজ সম্পদ বলতে আমরা আসলে কি বুঝি? যখনই খনিজ সম্পদ কথাটা শুনি মাথায় সবার আগে আসে যে হয়তো মাটির নিচে কোনো একটা খনি আছে, সেই খনি থেকে আমি একটা পদার্থ উত্তোলন করব, বা সেই খনিতে আমি কোনো একটা মূল্যবান, হইতে পারে ধাতু হইতে পারে অধাতু, কিছু একটা পাবো, আর সেটা হচ্ছে আমাদের খনিজ সম্পদ বা খনিজ পদার্থ, তাই না? এটা বেসিক সেন্সে মনে হয়, বাট অ্যাকচুয়ালি এটা ট্রু না। আমাদের খনিজ সম্পদ আমরা পেতে পারি মাটি থেকে, পেতে পারি বায়ু, পানি, সব জায়গা থেকে আমরা অ্যাকচুয়ালি খনিজ সম্পদ পেতে পারি। মাটির গভীরেও পেতে পারি, মাটির উপরে অর্থাৎ ভূপৃষ্ঠেও পেতে পারি, এবং আমরা পানি থেকেও খনিজ সম্পদ আহরণ করতে পারি, বায়ু থেকেও খনিজ সম্পদ পেতে পারি। আচ্ছা, এখন যদি আমরা আমাদের ভূত্বকের যে গুরুত্বপূর্ণ খনিজ উপাদানগুলো কোনগুলো আমাদের সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়, অর্থাৎ কোনটা কতটুকু পরিমাণে পাওয়া যায়, সেটা আমরা একটা পাই চার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। যে খনিজ সম্পদ বলতে শুধুমাত্র মাটির নিচের জিনিসই বোঝায় না, তোমার মাটির উপরের জিনিস এবং পানি, বায়ু, এখানকার জিনিসও হইতে পারে খনিজ সম্পদ। তাহলে চলো আমরা এখান থেকে একটু এই পাই চার্টটা থেকে বোঝার চেষ্টা করি আমাদের কোন খনিজ সম্পদের পরিমাণ কতটুকু পাওয়া যায়। আচ্ছা, এই চার্টটা কিন্তু আমাদের জন্য ভালোই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট এই চার্টটা? এই চার্টটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউতে এই চার্ট থেকে প্রশ্ন এসে থাকে। শুধুমাত্র এই চার্টটা না, এই চ্যাপ্টারটাই তোমাদের এসএসসিতে এমসিকিউ বলো সিকিউ বলো দুইটার জন্য ইম্পর্টেন্ট, বাট এমসিকিউতে বেশিরভাগ দেখা যায় এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতেছে। আচ্ছা, তাহলে আমরা এই চার্টটা একটু গুরুত্ব দিয়ে পড়বো, কারণ এখান থেকে এমসিকিউতে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। তাহলে চলো, আমাদের এখানে দেখতে পাচ্ছ যে এই চার্টের মধ্যে সবচেয়ে বড় জায়গা দখল করে আছে কে? অক্সিজেন। পরিমাণ কতটুকু হবে? অলমোস্ট আমাদের 46%। তাহলে আমাদের 46% কি থাকবে? অক্সিজেন। তারপর আমি নিচে এখানে লিখে রেখেছি পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, অ্যালুমিনিয়াম। দেখা যাচ্ছে কি ঠিক মতো? হ্যাঁ, ঠিক আছে। সুরাইয়া জান্নাত বলেছ এইচএসসি 26 ব্যাচ লাইভ। আচ্ছা, লাইভ ক্লাসে এসেছো, এইচএসসি 26 ব্যাচ, তুমি তাও স্কুলের ক্লাস করতে এসেছো? আচ্ছা, ঠিক আছে, ভালো। আচ্ছা, ইগনোর মাই ভয়েস টুডে, কারণ আমার হচ্ছে গলা একটু ভাঙা, সকাল থেকে অনেক চিল্লাচিল্লি করতে হচ্ছে। আমাদের অ্যাকচুয়ালি কালচারাল প্রোগ্রাম নিয়ে কাজ চলছে, তো এই কারণে আমার গলা ঠিক নাই, তাই ভয়েস আজকে একটু উল্টাপাল্টা আসতেও পারে। হ্যাঁ, ঠিক ঠিক আছে। তাহলে নিচে হ্যাঁ কমেন্টে লিখছো হেমা যে আমাদের কোন ধাতু বা অধাতু কোনটা কত পার্সেন্ট থাকে, আমরাও এখানে আস্তে আস্তে লিখে ফেলবো, ঠিক আছে? তাহলে আমাদের এখানে আমরা জানি পটাশিয়াম থাকতেছে অ্যাপ্রক্সিমেটলি 3%। তারপর আসো ক্যালসিয়াম। ক্যালসিয়াম কত পার্সেন্ট থাকবে? ক্যালসিয়াম থাকবে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 4%। ঠিক আছে, আমি এখানে পার্সেন্টেজগুলো যেভাবে লিখছি তোমরা বুঝতে না পারলে আমাকে জানাবে। আমি শুধুমাত্র এমসিকিউতে একটা আইডিয়া দেওয়ার জন্য লিখছি, তোমরা এটাকে আমার মুখের কথাটাকে ইম্পর্টেন্স দাও, এখানে কি লিখছি সেটা নাও বোঝা যেতে পারে, ঠিক আছে? আমি তাহলে আবার লেখার চেষ্টা করি। আমাদের ক্যালসিয়াম হচ্ছে 4%। ক্যালসিয়াম 4%। তারপর আমাদের আয়রন কত পার্সেন্ট হবে? আয়রন হবে আমাদের অলমোস্ট 5%, তাই না? আর অ্যালুমিনিয়াম কত হবে আমাদের? অ্যালুমিনিয়াম হবে 8%-এর একটু বেশি, 8.4%। বোঝা গেল? হ্যাঁ, কমেন্ট করার জন্য তোমাকে থ্যাংক ইউ। আচ্ছা, তারপর আসে আমাদের কি কি আছে এখানে? সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, তারপর অন্যান্য কিছু ধাতু অথবা অধাতু আছে। এখান থেকে আমাদের সোডিয়াম কত পার্সেন্ট পাবো? আমরা সোডিয়াম পাবো 3%। তারপর আসো ম্যাগনেসিয়াম এবং অন্যান্য, এই দুইটাই আমরা হচ্ছে এভারেজে 2% করে পাই, ঠিক আছে? 2%, 2%। এবং আমাদের এখানে দেখতে পাচ্ছ অক্সিজেনের পরেই সবচেয়ে বড় জায়গাটা যে দখল করে আছে তার নাম হচ্ছে কি? সিলিকন। সিলিকন কত পার্সেন্ট থাকবে? সিলিকন থাকবে আমাদের 27%। ঠিক আছে, তাহলে এই ছকটা, এই পাই চার্টটা বুঝতে পেরেছো তোমরা যে আমাদের কোন খনিজ সম্পদ আমাদের ভূত্বকে কি পরিমাণ পাওয়া যায়? এটা এমসিকিউর জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। আচ্ছা, চলো আমরা তাহলে আমাদের পরবর্তী টপিকে যাই। আমাদের এই চ্যাপ্টারের পরবর্তী টপিকের নাম হচ্ছে শিলা। এখন প্রথমে আসো যে শিলা জিনিসটা কি। এটা আমাদের পরীক্ষায় সৃজনশীলে ক নাম্বারে আসতে পারে যে শিলা বলতে কি বুঝো বা শিলা কি। তারপর হচ্ছে আমাদের শিলার কি কি ধরন হতে পারে, অর্থাৎ শিলার যে বিভাগগুলো রয়েছে আমাদের শিলাকে কয় ভাগে ভাগ করতে পারি এবং প্রত্যেকটার উদাহরণ সব কয়টা আমাদের আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, শিলা
শিলা বলতে মূলত বোঝায় আমাদের যে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ এগুলো একীভূত হয়ে শক্ত একটা স্ট্রাকচার গঠন করে, এটাকে আমরা বলে থাকি শিলা। সংজ্ঞাটা অবশ্যই বই থেকে ভালো মতো পড়ে নিবে, পরীক্ষায় ক নাম্বারে আসার মতো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা, আমরা এখন শিলাকে কয় ভাগে ভাগ করতে পারি এবং তার উদাহরণ কি কি হতে পারে, এটা আমরা এখানে একটু চার্ট আকারে লিখে দিই যাতে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? সমস্যা না। আচ্ছা, তাহলে দেখো আমরা লিখতে পারি শিলার ধরন, শিলার ধরন, এবং এই পাশে লিখতে পারি উদাহরণ। শিলার ধরন এবং শিলার উদাহরণ। আচ্ছা, এটাকে আমি একটু মার্কিং করে দিই। আশা করি সোজা হয়েছে। আচ্ছা, এখন আমরা দেখব আমাদের শিলা কি কি প্রকারের হতে পারে। প্রথমে আমাদের যেই শিলাটা আসে সেটার নাম কি বলতে পারবা তোমরা? সেটা হচ্ছে আমাদের আগ্নেয় শিলা। তাহলে দেখো আমাদের আগ্নেয় শিলা আমি লিখছি এখানে, আগ্নেয় শিলা। তাহলে এই আগ্নেয় শিলা এটার উৎপত্তি কিভাবে? দেখো, আগ্নেয় কথাটা যখন এসেছে তখনই আমাদের মাথায় সবার আগে কোন শব্দটা এসেছে, সেটা হচ্ছে আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি থেকে যেই তরল পদার্থ উদ্গিরিত হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে বলি হচ্ছে ম্যাগমা। আর আমরা ছোটবেলা থেকে তার আরেকটা কমন নাম শিখে আসছি, সেটা হচ্ছে লাভা। তাহলে আগ্নেয়গিরি থেকে যেই তরলটা বের হচ্ছে সেটাকে আমরা বলছি ম্যাগমা অথবা লাভা। এবং স্বাভাবিকভাবেই এটা তাপমাত্রা খুব বেশি থাকে। এক সময় যখন এটা তাপমাত্রা ধীরে ধীরে কমে, সেটা কঠিন হয়ে যাবে, ঠান্ডা হয়ে জমে যাবে, তখন সেখানে আমাদের তৈরি হবে আগ্নেয় শিলা। আগ্নেয় শিলার একটা উদাহরণ কি হতে পারে? আগ্নেয় শিলার উদাহরণ হতে পারে গ্রানাইট। তাহলে আমাদের আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে গ্রানাইট। হ্যাঁ, ঠিক আছে, হেমা উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। ইসমা উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আমাদের দ্বিতীয় ধরনের যেই শিলা রয়েছে তার নাম হচ্ছে পাললিক শিলা। আচ্ছা, পাললিক শিলা জিনিসটা কিভাবে তৈরি হয়? আমাদের দেখবে যে পরিবেশে বিভিন্ন সময় পরিবর্তনের কারণে, ফর এক্সাম্পল ধরে নাও যে বন্যা হলো, কোনো জায়গায় যখন বন্যা হয়, বন্যার পানি অনেকদিন ধরে জমে থাকে, তারপর যখন পানি নিচে নেমে যায় বা পানি সরে যায়, তখন দেখা যায় যে মাটির উপরে একটা পিচ্ছিল এক ধরনের মাটির একটা লেয়ার হয়ে গেছে বা স্তর হয়ে গেছে। সেই মাটিটাই হচ্ছে মেনলি পলি মাটি, ঠিক আছে? তো এরকম পলিমাটির টাইপের যত পদার্থ আছে, সেই পদার্থগুলো যখন ধীরে ধীরে বছরের পর বছর যুগের পর যুগ এভাবে জমা হতে হতে আমাদের শক্ত একটা স্ট্রাকচার গঠন করে শিলার নেয়, তখন আমরা তাকে বলি পাললিক শিলা। তাহলে পাললিক শিলার উদাহরণ কি হতে পারে আমাদের? পাললিক শিলার উদাহরণ হবে আমাদের বেলে পাথর, ঠিক আছে? পাললিক শিলার উদাহরণ হবে বেলে পাথর। তারপর আসো আমাদের যে 3 নাম্বার যে ধরন শিলার, সেটার নাম হচ্ছে আমাদের রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা। এখন রূপান্তরিত শিলা মূলত কি? আমাদের এই যে আগ্নেয় শিলা, পাললিক শিলা, তারা গঠন হওয়ার পরে যুগের পর যুগ তারা বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে রূপান্তরিত হয়ে যেই শিলা গঠন করে সেটাই হচ্ছে আমাদের রূপান্তরিত শিলা। বোঝা গেল? তাহলে রূপান্তরিত শিলা হচ্ছে আগ্নেয় শিলা এবং পাললিক শিলার পরিবর্তিত রূপ, রূপান্তরিত একটা রূপ। এবং রূপান্তরিত শিলার উদাহরণ কি হতে পারে? রূপান্তরিত শিলার উদাহরণ হবে কয়লা। তাহলে বোঝা গেল, হ্যাঁ ঠিক উত্তর দিয়েছো হেমা, যে আগ্নেয় শিলা এবং পাললিক শিলা আমাদের তাপ এবং চাপে পরিবর্তিত হয়ে নতুন যে ধরনের শিলা তৈরি করে সেটাই হচ্ছে আমাদের রূপান্তরিত শিলা। এবং রূপান্তরিত শিলার উদাহরণ কি? কয়লা। ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার? চলো আমরা আমাদের পরবর্তী টপিকে মুভ করি। আচ্ছা, আমাদের এই চ্যাপ্টারের পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে খনিজ এবং আকরিক নিয়ে একটু কথাবার্তা। এখন দেখো, খনিজ কি এবং আকরিক কি, কি মনে হয় তোমাদের বলো তো? আচ্ছা, আমি শুরু করি। আমরা যখন ভূগর্ভ থেকে বা
প্রকৃতি থেকে কোনো খনিজ পদার্থ যখন উৎপাদন করি তখন সেই খনিজ পদার্থকে বিশুদ্ধ অবস্থায় খুব কম পাওয়া যায়, যেগুলো একদম আমাদের নিষ্ক্রিয় ধাতু, কারোর সঙ্গে বিক্রিয়া করে না, যেমন আমাদের গোল্ড, প্লাটিনাম, তাদেরকে আমরা শুধুমাত্র প্রকৃতিতে বিশুদ্ধ হিসেবে পাই। এছাড়া অন্যান্য যে ধাতু আছে বেশিরভাগই হয় অক্সাইড হিসেবে, হয় সালফাইড হিসেবে, বিভিন্ন অন্যান্য ফর্মে বা আমাদের অন্য মৌলের সঙ্গে যৌগ গঠন করা অবস্থায় পাওয়া যায়। বোঝা গিয়েছে? তো সেই যৌগ সহ আমাদের যে বড় পিণ্ড পাওয়া যায় ধাতুর বা অধাতুর, তাকে আমরা বলি হচ্ছে আমাদের খনিজ। ঠিক আছে? আচ্ছা, এখন খনিজ তো বুঝলাম, তাহলে আকরিক জিনিসটা কি? খনিজ আর আকরিকের একটু বেসিক পার্থক্য আছে। আকরিক আর খনিজের বেসিক পার্থক্য হচ্ছে, আকরিক হচ্ছে, আমি এভাবে লিখছি, আমরা যদি লাভবান রূপে, আমরা যদি লাভবান হই, আমি এটা লিখছি, আমরা যদি লাভবান হই। এখন লাভবান হই এটা বলতে কি বোঝানো হচ্ছে? আমরা একটা খনিজ পদার্থ ধরো কোনো খনি থেকে উত্তোলন করলাম, উত্তোলন করার পরে সেটাকে আমরা বিভিন্নভাবে প্রসেসিং করলাম, প্রসেসিং করে সেটা বাজারজাত অর্থাৎ বাজারে নিয়ে বিক্রি করে আমরা যদি লাভ করতে পারি, আমাদের যদি প্রফিট হয়, তখন সেটা হচ্ছে আমাদের লাভবান হওয়া, তাই তো? অর্থাৎ আকরিক থেকে যখন আমরা কোনো ধাতুকে বা অধাতুকে উত্তোলন করব বা আমরা সেখান থেকে নিষ্কাশন করব আকরিক থেকে, তখন আমরা লাভবান হব। আচ্ছা, আমি এটা নিয়ে একটু উদাহরণ দিয়ে বিস্তারিত পড়াচ্ছি। চলো আমরা এটা নিয়ে একটু বিস্তারিত পড়াই, তাহলে ক্লিয়ার হবে আশা করি। হ্যাঁ, হেমা বলেছ যে সকল খনিজ থেকে লাভজনকভাবে ধাতু বা অধাতুকে নিষ্কাশন করা যায় সে সকল খনিজকে আকরিক বলে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমরা এখন কি বলতাম যে খনিজ এবং আকরিক। আচ্ছা আসো, আচ্ছা চলো আমি তোমাদেরকে কিছু আকরিক নিয়ে উদাহরণ দিই। ধরো আমাদের গ্যালেনা একটা আকরিক আছে, গ্যালেনা নামে। নামটা কি বললাম? গ্যালেনা। গ্যালেনার সংকেত কি? গ্যালেনার সংকেত হচ্ছে আমাদের লেড সালফাইড, অর্থাৎ আমাদের লেডের সঙ্গে সালফাইড মিশ্রিত আছে, তার মানে এটা হচ্ছে একটা আকরিক। আকরিক কেন বললাম? কারণ লেড সালফাইড থেকে আমি যখন আমার লেড ধাতু নিষ্কাশন করতে যাব, তখন আমরা লাভজনক উপায়ে তাকে নিষ্কাশন করতে পারবো। এজন্য আমরা এই গ্যালেনাটাকে একটা আকরিক বলতে পারতেছি, এবং আলটিমেটলি এটা একটা খনিজ। কেন খনিজ? যেহেতু আমরা এখান থেকে একটা খনিজ পদার্থ নিষ্কাশন করতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা এই বললাম একটা কথা গ্যালেনা। তারপর আসো আরো কিছু আছে আমাদের, যেমন ধরো বক্সাইট। বক্সাইট থেকে আমরা কোন ধাতুকে লাভজনকভাবে নিষ্কাশন করতে পারি? সেটা নাম হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম। আমরা অ্যালুমিনিয়ামকে বক্সাইট থেকে লাভজনকভাবে নিষ্কাশন করতে পারি। তারপর ধরো আমাদের আরো কিছু থাকে, যেমন ধরো ম্যাগনেটাইট। আমাদের ম্যাগনেটাইট আছে, তারপর হচ্ছে হেমাইট আছে, ম্যাগনেটাইট, হেমাইট। এছাড়াও কি আছে আমাদের? এছাড়াও আছে আমাদের লিমোনাইট। আচ্ছা, ম্যাগনেটাইট, হেমাইট, লিমোনাইট, এই সব ধরনের এই সব কয়টা আকরিক থেকে আমরা কি নিষ্কাশন করি? এই সব কয়টা আকরিক থেকে আমরা নিষ্কাশন করব হচ্ছে আয়রন বা Fe। ঠিক আছে, তাহলে আমরা আয়রন লাভজনকভাবে নিষ্কাশন করতে পারছি ম্যাগনেটাইট থেকে, হেমাইট থেকে, লিমোনাইট থেকে। অ্যালুমিনিয়ামকে লাভজনকভাবে নিষ্কাশন করতে পারছি বক্সাইট থেকে। লেড বা সীসাকে আমরা লাভজনকভাবে নিষ্কাশন করতে পারছি গ্যালেনা থেকে। তাই আমরা এইগুলাকে বলবো, এই ধাতুগুলোর আকরিক, এগুলাকে বলবো আকরিক। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, আরেকটা যদি আমি এখন খনিজের কথা বলি, চলো এখানে একটু আমি সাইড করে লিখছি খনিজের কথাটা। ঠিক আছে, এখন খনিজ থেকে আমরা একটা ধাতু বা অধাতুকে নিষ্কাশন করতে পারবো ঠিকই, কিন্তু সেটা লাভজনক হবে না। ঠিক আছে, যদি লাভজনক না হয় তখনই আমরা তাকে বলছি খনিজ। যেমন ধরো আমি যদি কাদামাটির কথা বলি, কাদামাটি থেকেও কিন্তু আমরা আলটিমেটলি অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করতে পারি। দেখো আমরা এখানে বক্সাইট থেকেও অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করতে পারছিলাম, এখানে কাদামাটি থেকেও অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করতে পারছি, কিন্তু
বক্সার থেকে যখন অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করছি আমরা লাভজনক উপায় করতে পারছি, এবং কাদামাটি থেকে যখন আমরা অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করছি তখন কিন্তু লাভজনকভাবে করতে পারছি না। এই জন্য আমরা কাদামাটিকে বলছি অ্যালুমিনিয়ামের খনিজ এবং বক্সাইটকে বলছি অ্যালুমিনিয়ামের আকরিক। বোঝা গেল? হ্যাঁ, ঠিক আছে। এই কারণে বলা হয়েছে যে আমাদের সকল আকরিকই খনিজ। কেন খনিজ বলবো? কারণ খনিজ মানেই আমরা ধাতু বা অধাতু নিষ্কাশন করতে পারবো, কিন্তু সকল খনিজকে আমরা আকরিক বলতে পারবো না। কেন সকল খনিজকে আমরা আকরিক বলবো না? কারণ আকরিক হতে হলে লাভজনকভাবে নিষ্কাশন করতে হবে, আর আমরা দেখলাম যে এই খনিজ থেকে আমরা লাভজনকভাবে নিষ্কাশন করতে পারছি না, যে কারণে এটা আকরিক না আমাদের। ঠিক আছে, বোঝা গেল এতটুকু? আচ্ছা, তোমাদের যে বিভিন্ন আকরিকের নাম এবং সংকেত, এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। তোমাদের এসএসসির জন্য ইম্পর্টেন্ট। তোমরা এসএসসির পর যখন ভালো একটা কলেজে অ্যাডমিশন টেস্ট দিবা, সেই অ্যাডমিশন টেস্টেও এই টপিকগুলো থেকে এমসিকিউ এসে থাকে। ঠিক আছে? আচ্ছা, একটু ক্যামেরা ফোকাসে প্রবলেম হচ্ছে কি? মিনিট। দেখি তো এখন ঠিক আছে কিনা। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বললাম যে আমাদের বিভিন্ন আকরিক এবং আকরিকের যে সংকেতগুলো সেগুলো আমাদের এমসিকিউর জন্য অবশ্যই মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? এগুলো তোমাদের পরবর্তীতেও কাজে লাগবে ইন্টারমিডিয়েটে গিয়েও। আচ্ছা, ঠিক আছে। তার পরবর্তী টপিক কি আমাদের? তার পরবর্তী টপিক হচ্ছে ধাতু নিষ্কাশন। আমরা এখন ধাতু নিষ্কাশন, এই চ্যাপ্টারের যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এখানে এসে পড়েছি। আচ্ছা, ঠিক আছে। ধাতু নিষ্কাশন, চলো এখন আমরা এটা পড়ি। আমরা যে মাটির নিচে খনি থেকে বা মাটির উপরে যেখান থেকেই বলো আমরা ধাতু এবং অধাতুকে নিষ্কাশন করি, সেটা কিন্তু একদম বিশুদ্ধ রূপে সবসময় পাই না। একদম বিশুদ্ধ রূপে আমরা কোন ধাতু বা অধাতুকে নিষ্কাশন করতে পারি? যেগুলো হচ্ছে খুবই নিষ্ক্রিয় ধাতু, অর্থাৎ অন্য কোনো মৌলের সঙ্গেই তারা বিক্রিয়া করে না, যেমন আমাদের গোল্ড এবং প্লাটিনাম, এই দুটোকে আমরা অলমোস্ট বিশুদ্ধ অবস্থায় পাই। এগুলা ছাড়া যেই ধাতুগুলা বা অধাতুগুলো আছে আমাদের, সেগুলা কিন্তু আমাদের অবিশুদ্ধ অবস্থায় থাকে। যেমন একটু আগেই দেখলে আমাদের যেটা ছিল গ্যালেনা, গ্যালেনা থেকে আমরা মূলত লেড নিষ্কাশন করি, কিন্তু লেডের সঙ্গে আরো কি একটা মৌল থাকে গ্যালেনাতে? সালফার থাকে। তারপর দেখো আমাদের হচ্ছে বক্সাইট, বক্সাইটে কি থাকে? বক্সাইট থেকে মেইনলি আমরা অ্যালুমিনিয়াম নিষ্কাশন করি, কিন্তু অ্যালুমিনিয়ামের সঙ্গে আরো কি থাকে? অক্সিজেন থাকে। তাহলে আমাদের এই যে ধাতু বা অধাতু, এদের সাথে যেই জিনিসটা এক্সট্রা থাকতেছে, যেই মৌলটা এক্সট্রা, যেটাকে আমরা চাই না, যেমন ধরো আমি যদি বলি আমাদের গ্যালেনা, গ্যালেনার মধ্যে আমরা কোনটাকে হচ্ছে এক্সট্রা এক্সট্রাক্ট করতে চাই, যেটা আমরা পেতে চাই বিশুদ্ধভাবে, সেটা হচ্ছে লেড। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উপাদান। আর যে জিনিসটাকে আমরা চাই না, বা যেটা এখানে আমাদের কি বলা যায় যে উপজাত হিসেবে রয়েছে এই যৌগটার সাথে, এটাকে আমরা অপসারণ করতে চাই, এটা হচ্ছে আমাদের খনিজ মল হিসেবে চিহ্নিত হবে। এই পার্টটুকুকে আমরা কি বলবো? এই পার্টটুকুকে বলবো খনিজ মল। ঠিক আছে? এই পার্টটুকুকে আমরা অপসারণ করতে চাই আমাদের আকরিক থেকে, এই জন্য এই পার্টটুকুর নাম দিয়েছি আমরা খনিজ মল। তাহলে ধাতু নিষ্কাশন বলতে কি বোঝায়? ধাতু নিষ্কাশন বলতে বোঝায় এই যে আমরা বিশুদ্ধ ধাতুটাকে আলাদা করব, ধাতুর সঙ্গে আরো যত পদার্থ থাকবে তাদের তাদের থেকে বিশুদ্ধ ধাতুকে আলাদা করব, এটাকে আমরা বলছি ধাতু নিষ্কাশন। এখন সব ধাতুকে আমরা একইভাবে নিষ্কাশন করতে পারি না, কারণ যেমন দেখো আমাদের কিছু ধাতু আছে আমাদের সালফারের সঙ্গে মিলে যৌগ গঠন করে, কিছু ধাতু আছে অক্সিজেনের সঙ্গে মিলে যৌগ গঠন করে, কিছু ধাতু বা অধাতু আছে যারা কার্বনেটের সঙ্গে মিলে যৌগ গঠন করে। তো সবগুলাকে আমরা সেম একই উপায়ে কখনোই নিষ্কাশন করতে পারি না, কিন্তু কিছু বেসিক স্টেপ আছে বা যেগুলোকে আমরা বলি সাধারণ ধাপ ধাতু নিষ্কাশনের, সেগুলোই আমরা আজকে এখানে আলোচনা করব। ঠিক আছে? হ্যাঁ, ধাতু নিষ্কাশনের সংজ্ঞা বলেছ হিমা, যে যে পদ্ধতিতে আকরিক থেকে ধাতু সংগ্রহ করা হয় তাকে বলা হচ্ছে ধাতু নিষ্কাশন। তাহলে আমরা এখান থেকে সংখ্যাটা ভালো করে মনে রাখবো। আচ্ছা, আমাদের এখানে যে পড়াটা ছিল আমাদের শিলার ব্যাপারটা, এই পার্টটা কিন্তু আমাদের পরীক্ষায় ক নাম্বারের জন্য আসবে, খ নাম্বারের জন্য আসবে। ইভেন এখান থেকে যে উদাহরণগুলো আছে, এই উদাহরণগুলো থেকে আমাদের এমসিকিউর জন্য আসতে পারে। তাহলে আমাদের এই টপিকটা ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট এবং এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? ঠিক আছে, আমরা এখান থেকে ধাতু নিষ্কাশনের কিছু
একটু আগে বললাম যে আমাদের ধাতু নিষ্কাশনের কিছু বেসিক স্টেপ আছে। আচ্ছা, 1 মিনিট কাইন্ডলি। আচ্ছা ঠিক আছে, দুঃখিত। ঠিক আছে, আমরা কোথায় ছিলাম? যে আমাদের ধাতু নিষ্কাশনের কিছু বেসিক স্টেপ। হ্যাঁ, আমাদের হচ্ছে 5টা ধাপের কথা বলা আছে ধাতু নিষ্কাশন করার জন্য। বা হ্যাঁ, চলো তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথম স্টেপ কি হবে? দেখো, আমাদের প্রথম স্টেপ হবে, আমি ফোনটা রাখছি এখানে। আমাদের প্রথম স্টেপ হচ্ছে আকরিককে চূর্ণ বিচূর্ণ করা। দেখো, আমাদের প্রথম স্টেপ কি? আকরিককে চূর্ণ বিচূর্ণ করা। কেন? কারণ আমি একটু আগে বলেছিলাম যে আমরা যখন কোনো খনি থেকে কোনো ধাতুকে উত্তোলন করব, সেটা অন্যান্য পদার্থের সঙ্গে মিলে বড় একটা ধরো আমাদের দলা বা পিণ্ড আকারে থাকতে পারে। সেটাকে আগে ভাঙতে হবে, ভেঙে একদম আমাদের মিহি দানায় পরিণত করতে হবে। তারপর আমরা তাকে প্রসেসিং করে আগাবো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখো, আমরা আকরিককে কিভাবে চূর্ণ বিচূর্ণ করব। আচ্ছা, ধরে নাও এটা হচ্ছে আমাদের একটা ধাতুর আকরিক। ঠিক আছে, ধরো এই হচ্ছে আমাদের ধাতুর আকরিক। আচ্ছা থাক, আজকে আবার কমেন্টে তোমরা বলবা যে ভয়ঙ্কর চিত্র, একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি। ধরো এই হচ্ছে আমাদের একটা ধাতুর আকরিক, রাফ একটা শেপ দিলাম। ঠিক আছে, এর মধ্যে ধাতুর সঙ্গে অনেক হচ্ছে আমাদের ধাতু খনিজ মল যেটা থাকে সেটা মিশ্রিত আছে। এখন আমাদের প্রধান কাজ কি? আচ্ছা, এখানে খেয়াল রাখো, এখানে কিন্তু ধাতুর সাথে, এখানে কিন্তু ধাতুর সাথে খনিজ মল মিশ্রিত। খনিজ মল বলতে কি বোঝায়? খনিজ মল বলতে বোঝায় ধাতুর সঙ্গে আমাদের যেই অন্য উপাদানটা থাকবে, যেটা আমাদের দরকার নেই, যেটাকে আমরা বের করে দিব, সেটাই হচ্ছে খনিজ মল। বোঝা গেল? আচ্ছা, তাহলে ধাতু আর খনিজ মল যুক্ত এটা হচ্ছে আমাদের একটা আকরিক। এই আকরিকটাকে আমাদের কি করতে হবে? চূর্ণ বিচূর্ণ করে একদম মিহি দানায় পরিণত করতে হবে, পাউডারের মতো দানায় পরিণত করতে হবে। এটা আমরা কিভাবে করব? দুই ধরনের যন্ত্র আছে, একটা হচ্ছে জো ক্রাশার আর একটা হচ্ছে বল ক্রাশার। ঠিক আছে, তো প্রথমে আমরা জো ক্রাশারের মধ্য দিয়ে এটাকে নিব। প্রথমে হচ্ছে আমরা এটাকে জো ক্রাশারের মধ্য দিয়ে নিব। জো ক্রাশারের মধ্য দিয়ে যখন এটাকে নিব, তখন এটা হচ্ছে ছোট ছোট দানায় পরিণত হবে, এরকম ছোট ছোট খণ্ডে পরিণত হবে, ছোট ছোট দানায় না। তাহলে আমরা এই বড় আকরিকটাকে কি করলাম? জো ক্রাশারের মাধ্যমে ছোট ছোট খণ্ডে পরিণত করলাম। এখন এই খণ্ডগুলোকে আমরা চাই একদম মিহি গুঁড়ায় পরিণত করতে। কিরকম পরিণত করতে চাই? একদম, ধরো আমি একটু ছাই কালার নিই এখানে, তাহলে ব্যাপারটা একটু মানাবে বেশি। ধরো এই হচ্ছে একদম মিহি গুঁড়া। ঠিক আছে, মিহি দানা বা পাউডারের মতো দানা, এরকম পরিণত করতে চাই। তাহলে এখানে আমরা কোন মেশিন ইউজ করতেছি? এখানে ইউজ করতেছি আমরা বল ক্রাশার। এখানে আমরা ইউজ করছি বল ক্রাশার। ঠিক আছে, তাহলে আমরা ধাতুর আকরিককে জো ক্রাশারের মাধ্যমে ছোট ছোট খণ্ডে পরিণত করলাম। এই ছোট খণ্ডগুলোকে বল ক্রাশারের মাধ্যমে একদম পাউডার বা মিহি দানায় পরিণত করলাম। এখন খেয়াল করো, এই আকরিকের মধ্যে কি ছিল? ধাতু ছিল, ধাতুর সাথে খনিজ মলও ছিল। তাহলে এখানে আমাদের যে পাউডার বা মিশ্রণটা আসছে, এর মধ্যেও কি আছে? এর মধ্যেও আমাদের ধাতু আছে, এর মধ্যেও ধাতু আছে, ধাতুর সাথে কি আছে? খনিজ মল আছে। ধাতুর সাথে কি আছে? খনিজ মল আছে। বোঝা গেল? আচ্ছা, আজান হচ্ছে, আমি আজানটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি, তারপর আবার আমরা ক্লাস কন্টিনিউ করব, কেমন? আমরা আজানটা শেষ হওয়ার অপেক্ষা করছি, আজান শেষ হলে আবার ক্লাস শুরু হয়ে যাবে।
আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, আজান শেষ হয়ে গিয়েছে, আমরা এখন আমাদের ক্লাস শুরু করতে পারি। আজান শেষ হয়ে গিয়েছে, আমরা এখন আমাদের ক্লাস শুরু করি। আচ্ছা, আমরা তাহলে কোথায় ছিলাম? আমরা ছিলাম আমাদের ধাতু নিষ্কাশন এই টপিকে। ধাতুর সঙ্গে অন্যান্য খনিজ মল, অন্যান্য পদার্থ যুক্ত থাকে, যাদেরকে আমরা কি বলি? খনিজ মল বলি। এই পদার্থগুলোকে ধাতু থেকে অপসারণ করে বিশুদ্ধ ধাতু পাওয়াটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য ধাতু নিষ্কাশনের, তাই না? তাহলে আমরা এইটা বিভিন্ন ধাতু নিষ্কাশনের জন্য কিন্তু বিভিন্ন স্টেপ আছে, কিন্তু আমরা সবগুলাকে জেনারেলাইজড ভাবে বা সাধারণভাবে কিছু নিয়মের আন্ডারে নিয়ে এসেছি। সেই নিয়মের মধ্যে প্রথম ধাপ হচ্ছে আমাদের আকরিককে চূর্ণ বিচূর্ণ করা। আমাদের সেই নিয়মের মধ্যে প্রথম ধাপ কোনটা? প্রথম ধাপ হচ্ছে আকরিককে চূর্ণ বিচূর্ণ করা। এখন আমরা আকরিককে চূর্ণ বিচূর্ণ কিভাবে করব? আকরিককে তো আমরা এভাবে বড় একটা দলা বা পিণ্ড হিসেবে পাই। এটার মধ্যে ধাতু এবং খনিজ মল দুইটাই যুক্ত থাকে, তাই না? এটাকে আমরা জো ক্রাশার মেশিনের মধ্যে দিয়ে ছোট ছোট কিছু খণ্ডে পরিণত করব। সেই খণ্ডগুলোকে আমরা বল ক্রাশারের মধ্য দিয়ে একদম মিহি দানা বা পাউডারের মতো পদার্থে পরিণত করব। এখন খেয়াল করো, আমাদের এই আকরিকের মধ্যে কি ছিল? ধাতু প্লাস খনিজ মল। তাহলে আমাদের এই মিহি দানা বা পাউডারটাতেও কি থাকবে? ধাতু প্লাস খনিজ মল দুইটাই থাকবে। তাহলে চলো আমরা আমাদের প্রথম স্টেপ শেষ করে ফেললাম, আমরা আমাদের দ্বিতীয় স্টেপে যাই। এই চ্যাপ্টারটা আসলে খুব ছোট, তাই না? আচ্ছা, এখন হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপ। আমাদের দ্বিতীয় স্টেপটা কি? দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের আকরিককে ঘনীকরণ। দ্বিতীয় স্টেপ হচ্ছে আকরিক ঘনীকরণ। আকরিক ঘনীকরণ বা গাড়ীকরণ বলা হয়। আকরিককে কি, এটাকে দ্বিতীয় স্টেপকে কি বলা হয়? আকরিক ঘনীকরণ বা গাড়ীকরণ। অর্থাৎ আকরিকটাকে আমরা একটু ঘন করব অথবা গাঢ় করব। এখন কেন আমরা এটাকে ঘন বা গাঢ় করতে চাই? কারণ দেখো, আমরা এখানে বল ক্রাশারের সাহায্যে যখন এই ধাতুগুলো, এই আকরিককে আমরা একদম মিহি দানায় পরিণত করেছি, এর মধ্যে কি আছে? ধাতু আছে, সঙ্গে খনিজ মলও আছে, তাই না? তাহলে আমরা কি চাই? খনিজ মলটাকে অবশ্যই আমরা বের করতে চাই। এখন আমরা ধাপে ধাপে বের করব। প্রথম ধাপে কাজ কি হবে? এই খনিজ মলটাকে আমরা কমাবো, ধাতুর পরিমাণটাকে বেশি রাখবো। খনিজ মলটাকে কমালেই তো আমাদের টোটাল পদার্থে ধাতুর পরিমাণ বেশি হবে, তাই না? এই ধাতুর পরিমাণ বেশি রাখার জন্য বা ধাতুকে ঘন, আকরিককে ঘন করার জন্য আমরা কি করব? 3 ধরনের পদ্ধতি আমরা অবলম্বন করি, ঠিক আছে? ধাতু আকরিককে ঘনী করার জন্য আমরা 3 ধরনের পদ্ধতি অবলম্বন করি। কি কি পদ্ধতি অবলম্বন করি? দেখো, আমাদের প্রথম পদ্ধতি হতে পারে আমাদের হাইড্রোলাইটিক পদ্ধতি। প্রথম পদ্ধতি আমাদের কি হতে পারে? হাইড্রোলাইটিক পদ্ধতি।
প্রথম পদ্ধতি কি হতে পারে? হাইড্রোলাইটিক পদ্ধতি। এখন হাইড্রোলাইটিক পদ্ধতিটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে? হাইড্রোলাইটিক পদ্ধতিতে কি বোঝানো হয়, আমি প্রথমে মূল কথাটা বলি, তারপর চিত্র এঁকে এটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি। হাইড্রোলাইটিক হচ্ছে, ধরো আমাদের কাছে একটা টেবিল আছে, টেবিলটা এরকম ঢালু, ঠিক আছে? টেবিলটা হচ্ছে এরকম ঢালু এবং এর গায়ে এভাবে খাঁজ কাটা, ঠিক আছে? এর গায়ে খাঁজ কাটা আছে। তাহলে আমরা যদি আকরিকটাকে টেবিলের উপরে প্লেস করি, টেবিলের উপরে রাখি, তারপর আমরা পানির একটা প্রবাহ চালাই, পানির প্রবাহ চালাইলে কি হবে? ধাতুটা যেহেতু আমাদের আহ আকরিকটা যেহেতু আমাদের ভারী, সেটা হচ্ছে আমাদের এই খাঁজের গায়ে গায়ে, যেহেতু ওটা খাঁজ কাটা, সেই খাঁজের গায়ে গায়ে আটকে যাবে ধাতুটা। আর আমাদের যে খনিজ মলটা, যেটা হচ্ছে আমাদের আমরা ফেলে দিতে চাই, ধাতু থেকে আমরা সরাইতে চাই, সেই উপাদানগুলো কি হবে? পানির সাথে, পানির স্রোতের সাথে এখান দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলো আমরা এটা একটু আঁকানোর চেষ্টা করি। এটা ধরো এই হচ্ছে আমাদের একটা টেবিল, টেবিলের উপরের তলটা এটা কি থাকবে? একটু হেলানো থাকবে বা ঢালু থাকবে। এখন এর উপরে আমাদের খাঁজ কাটা থাকবে। এর উপরে কিরকম থাকবে? এর উপরে থাকবে আমাদের খাঁজ কাটা। ধরো আমি এভাবে আঁকছি। আমার ড্রয়িং খুবই খারাপ, এর জন্য আমি আন্তরিকভাবে আবারও দুঃখিত তোমাদের সবার কাছে। আবার কেউ আজকে পোস্ট করবা যে ভাই আর ভয়ঙ্কর ড্রয়িং। আচ্ছা, তাহলে দেখো এই হচ্ছে আমাদের টেবিলটা। এর উপরে কি? উপরে হচ্ছে খাঁজ কাটা, ঠিক আছে? আমরা ধরো যে ধাতুর পেস্ট হয়েছিল আমাদের, সেই সরি, যে ধাতুর পাউডার হয়েছিল মিহি দানার ন্যায়, সেটাকে আমরা ধরো এখানে প্লেস করলাম, এখানে আমরা রাখলাম সেটাকে। রেখে কি করব? এর মধ্য দিয়ে আমরা পানির প্রবাহ দিব। কি দিব? পানির প্রবাহ। তাহলে এর মধ্য দিয়ে আমাদের কি আসবে? এর মধ্য দিয়ে আসবে পানির প্রবাহ। পানির প্রবাহ, ঠিক আছে? এই পানির প্রবাহের কারণে এই আমাদের যে ধাতুর মিহি পাউডার, আকরিকের মিহি পাউডার, এর সাথে যেই অপদ্রব্যগুলা ছিল, যেগুলোকে আমরা সরাইতে চাই ধাতু থেকে, সেগুলো পানির সাথে এখানে পানির ফ্লো এর সাথে কি হবে? চলে যাবে। সেগুলা আমি এই কালার দিয়ে দেখাচ্ছি। পানির ফ্লো এর সাথে আমাদের সেই উপাদানগুলা বের হয়ে যাবে, ঠিক আছে? আর আমাদের যে এই খাঁজ কাটা, এর গায়ে গায়ে কি জমা হবে? এর গায়ে গায়ে জমা হবে আমাদের আকরিক, ধাতুর আকরিকের মোটামুটি বিশুদ্ধ যে মিহি পাউডারগুলো, সেগুলা এখানে এইভাবে জমা হবে। আর পানির স্রোতের সাথে কোনটা চলে যাবে? আমাদের অপদ্রব্যটা চলে যাবে, ঠিক আছে? তাহলে আকরিক ঘনীকরণের প্রথম যে পদ্ধতিটা হাইড্রোলাইটিক পদ্ধতি, এটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো? সবাই কি এটা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কিনা জানাবে আবার। আচ্ছা, চলো আমরা তাহলে কি দেখলাম? আমাদের আকরিক ঘনীকরণের প্রথম যে পদ্ধতি, হাইড্রোলাইটিক পদ্ধতি, সেটা এখানে আমরা এক্সপ্লেন করলাম। এখন আমাদের দ্বিতীয় যে পদ্ধতি, সেই পদ্ধতির নাম হচ্ছে তেল ফেনা ভাসমান পদ্ধতি। দ্বিতীয় যে পদ্ধতি, তার নাম কি? দ্বিতীয় পদ্ধতির নাম হচ্ছে তেল ফেনা ভাসমান পদ্ধতি। এটা হচ্ছে আমাদের, আচ্ছা আমি অ্যাকচুয়ালি একটা পেজ অ্যাড করছি। আমাদের যে দ্বিতীয় পদ্ধতি, সেই পদ্ধতির নাম কি? সেই পদ্ধতির নাম হচ্ছে তেল ফেনা ভাসমান পদ্ধতি। তাহলে আমাদের দ্বিতীয় যে পদ্ধতি, সেই পদ্ধতির নাম কি? সেই পদ্ধতির নাম হচ্ছে তেল ফেনা ভাসমান পদ্ধতি। আচ্ছা, তাহলে এই পদ্ধতিতে আমরা কিভাবে আকরিককে গাড়িকরণ বা ঘনীকরণ করি? এই পদ্ধতির জন্য প্রথমে আমরা একটা বড় ড্রাম নিব, ঠিক আছে? ধরো আমি এখানে এটাকে কোন শেপ দিয়ে দেখাবো, আহ চলো একটু চেষ্টা করা যাক। আচ্ছা, ঠিক আছে, এখন থেকে ভাবছি সবগুলা চিত্র সুন্দর করে আঁকবো। চিত্র সুন্দর করে না আঁকলে তোমরা কি বলো? ভাই আর ভয়ঙ্কর চিত্র। আচ্ছা,
ধরো এই হচ্ছে আমাদের বড় একটা ড্রাম। আমরা এর মধ্যে কি করব, পানি নিব। এর মধ্যে কি নিব, পানি। এর মধ্যে আমরা কি নিলাম, পানি নিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা এর মধ্যে আমরা আমাদের প্রথম স্টেপে কি করেছিলাম, আকরিককে মিহি পাউডার বা মিহি গুঁড়া বানিয়েছিলাম। সেই মিহি পাউডারটাকে আমরা এই যে ড্রামের মধ্যে পানি নিলাম বা আমাদের এই পাত্রে পানি নিলাম, এই পানির মধ্যে আমরা কি রাখবো, সেই আমাদের চূর্ণ বিচূর্ণ করা উপাদান, ঠিক আছে। এখানে রাখছে আমাদের চূর্ণ বিচূর্ণ করা সেই উপাদান। আচ্ছা, তারপর কি করব, আমরা এখানে ফোটায় ফোটায় তেল যোগ করব। কি যোগ করব, তেল যোগ করব, বোঝা গেল। তাহলে চলো আমরা এখানে কি করব, ফোটায় ফোটায়, অ্যাকচুয়ালি কথাটা ফোটায় ফোটায় না, আমরা হচ্ছে ধীরে ধীরে তেল যোগ করব। কি যোগ করছি, এটা হচ্ছে তেল। আচ্ছা, তাহলে কি করলাম, আমাদের একটা পাত্র, এর মধ্যে পানি নিলাম, পানির সঙ্গে আমাদের সেই ধাতুর চূর্ণ করা পদার্থটাও নিলাম, সাথে আমরা তেল নিলাম। তারপর কি করব, তারপর হচ্ছে আমরা এর মধ্যে বায়ু প্রবাহ চালনা করব। আমাদের এই যে সিস্টেমটা তৈরি হলো, এই সিস্টেমের মধ্যে আমরা কি করব, আমরা সিস্টেমের মধ্যে এয়ার ফ্লো করব। এটা হচ্ছে আমাদের ধরো এয়ার ফ্লো। এয়ার ফ্লো করার কারণে সিস্টেমের মধ্যে আমাদের মেনলি কি হবে, ঘূর্ণন সৃষ্টি হবে। ঘূর্ণন সৃষ্টি হয়ে এক সময় দেখব উপরে একটা তৈলাক্ত স্তর, যেটা হচ্ছে আমাদের সাবানের ফেনার মতো দেখাবে, সেটা তৈরি হবে। তাহলে আমাদের উপরে কি তৈরি হবে, উপরে একটা তৈলাক্ত স্তর সৃষ্টি হবে, তৈলাক্ত স্তর সৃষ্টি হবে, এবং এটা হচ্ছে সাবানের ফেনার মতো ভাসমান মনে হবে উপরে। এই তৈলাক্ত স্তরের মাঝে পাওয়া যাবে আমাদের যেই খনিজ পদার্থ আছে, আমাদের যেই খনিজ পদার্থ আছে, এই যেটাকে আমরা আলাদা করতে চাই বা গাঢ় করতে চাই, সেটা এই তৈলাক্ত স্তরের মধ্যে পৃথকভাবে জমা হবে। আর যে অপদ্রব্যটা থাকে সেটা আমাদের পাত্রের নিচে এভাবে তলানি, এইভাবে জমা পড়বে, বোঝা গেল। তারপর আমরা একটা স্প্যাচুলার সাহায্যে এই উপরের পার্টটাকে আলাদা করে নিব। স্প্যাচুলা বলতে কি বোঝায়, স্প্যাচুলা হচ্ছে এরকম মেইনলি একটা চামচের মতো যে স্ট্রাকচার থাকে, এটাকে আমরা স্প্যাচুলা বলছি। স্প্যাচুলা দিয়ে আমরা উপরের তৈলাক্ত যে ফেনার স্তরটা, এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ধাতুকে আমরা আলাদা করে নিব। এভাবে আমরা গাঢ় করতে পারি। তাহলে আমরা গাঢ় করার জন্য কি কি পদ্ধতি দেখলাম। প্রথম পদ্ধতি হচ্ছে আমাদের হাইড্রোলাইটিক। হাইড্রোলাইটিক পদ্ধতিটা বোঝা গেল। দ্বিতীয় পদ্ধতি কি আমাদের, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আমাদের তেল ফেনা ভাসমান পদ্ধতি। আর তৃতীয় যে পদ্ধতি, সেই পদ্ধতির নাম কি জানাও আমাকে কমেন্টে। তৃতীয় পদ্ধতির নাম কি, আমাদের যে তৃতীয় পদ্ধতি, তৃতীয় পদ্ধতির নাম কি, এটার নাম হচ্ছে চৌম্বকীয় পৃথকীকরণ। নাম কি, চৌম্বকীয় পৃথকীকরণ। নাম কি, চৌম্বকীয় পৃথকীকরণ। আচ্ছা, এই চৌম্বকীয় পৃথকীকরণ জিনিসটা আমরা কিন্তু সবসময় করতে পারি না। আমরা এটা কোন সময় করতে পারি, চৌম্বকীয় পৃথকীকরণ আমরা কোন সময় করতে পারি, যদি আমাদের ধাতু অথবা খনিজ মলের মধ্যে যে কোনো একটা আমাদের চৌম্বক পদার্থ হয়। অর্থাৎ আমাদের ধাতু, কাঙ্ক্ষিত ধাতু অথবা খনিজ মলের মধ্যে যে কোনো একটা পার্ট, অর্থাৎ হয় ধাতু অথবা হয় খনিজ মল, যে কোনো একটা যদি আমাদের চৌম্বক জাতীয় পদার্থ হয়, তখনই আমরা কেবলমাত্র এই চৌম্বকীয় পৃথকীকরণ পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। এখন আমরা এটাকে কিভাবে অ্যাপ্লাই করব, চলো এটাও আমরা দেখি একটু। এটাও চিত্র সাহায্যে আমরা এটা বোঝার চেষ্টা করব। আমরা হচ্ছে এটা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। চলো, এই হচ্ছে আমাদের একটা চাকা, ঠিক আছে। আমি পুরো ব্যাপারটাই বোঝাবো, আগে আমার চিত্রটা আঁকা দেখো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের একটা চাকা, আর এই হচ্ছে আমাদের আরেকটা চাকা। তাহলে আমরা এখানে কি আঁকলাম, দুইটা চাকা, এবং চাকা দুইটাই ঘুরতে পারে, ঠিক আছে। দুইটা চাকা আঁকলাম, দুইটা চাকাই ঘুরতে পারে। এর মধ্যে আমাদের এই একটা চাকা হচ্ছে আমাদের চৌম্বকীয়, একটা চাকা হচ্ছে আমাদের চৌম্বকীয়, মানে সে কি করতে পারবে, চৌম্বক ধর্ম বিশিষ্ট কোনো পদার্থকে সে নিজের দিকে আকর্ষণ করতে পারবে, বোঝা গেল। আচ্ছা, চলো আমরা এই চিত্রটাকে আগে কমপ্লিট করি, চিত্রটাকে আমরা কমপ্লিট করি। এই হচ্ছে আমার একটা বেল্ট লাগানো ওই চাকার উপরে, কি লাগানো, বেল্ট লাগানো। এই চাকাগুলোর উপরে কি লাগানো, একটা বেল্ট লাগানো। দেখো বেল্টটা হচ্ছে সবসময়
এইভাবে ঘুরছে, ঠিক আছে, চাকাও হচ্ছে আমাদের এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে, চাকাগুলো এইভাবে ঘুরছে, সাথে বেল্টটা আমাদের এইভাবে ঘুরছে এইদিকে। বোঝা গিয়েছে? বোঝা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। ধরো আমি এখানে একটু, আচ্ছা এটা বুঝতে পারছি না, সমস্যা নেই। ধরো আমি এখানে আমাদের যে ধাতুর পাউডারটা ছিল, মিহি পাউডার, সেখানে কি কি ছিল, ধাতু ছিল এবং খনিজমল ছিল। সেই পাউডারটাকে আমরা একটা ফানেল জাতীয় পদার্থের সাহায্যে আমরা এখানে ফেলার চেষ্টা করব। আমাদের যে মিহি গুঁড়া ছিল, আমাদের আকরিকের যে গুঁড়া ছিল যার মধ্যে ধাতু এবং খনিজমল উভয়ই ছিল, এটাকে আমরা কি করব, এই ফানেলের মধ্য দিয়ে এখানে দিব, ঠিক আছে। তাহলে আমরা ফানেলের মধ্য দিয়ে আমরা এই ঘূর্ণায়মান বেল্টের উপরে সেটাকে পতিত করলাম। তাহলে কি হচ্ছে দেখো, যেহেতু বেলটা আমার এইদিকে ঘুরছে, এইভাবে ঘুরছে, এই পদার্থগুলো কি হবে, এদিকে আগাবে, তাই না? এদিকে আগাবে না? পদার্থগুলো আমাদের এই বেল্টের ঘূর্ণনের সাথে সাথে এদিকে আগাবে। বোঝা গেল? এই পদার্থগুলো আমাদের বেল্টের ঘূর্ণনের সাথে সাথে এইদিকে আগাবে। এখন খেয়াল করো, আমাদের এই চাকাটা হচ্ছে চৌম্বক ধর্ম বিশিষ্ট, আর এই চাকাটা হচ্ছে আমাদের চৌম্বক ধর্ম বিশিষ্ট না। মানে এটা হচ্ছে একটা চৌম্বক, এটা কোনো চৌম্বক না। এখন আমি কি বলেছিলাম, আমরা চৌম্বক পৃথকীকরণ পদ্ধতিটা শুধুমাত্র কখন অ্যাপ্লাই করতে পারবো, যখন আমাদের হয় ধাতু অথবা সেই খনিজমল এর মধ্যে যে কোনো একটা আমাদের চৌম্বক ধর্ম বিশিষ্ট হবে। আমি ধরে নিচ্ছি আমাদের এখানে যে খনিজ মলটা আছে সেটা চৌম্বক ধর্ম বিশিষ্ট, ঠিক আছে, ধাতুও হইতে পারে, কোনো সমস্যা নেই। আমি ধরে নিচ্ছি আমাদের সেই খনিজ মলটা এখানে চৌম্বক ধর্ম বিশিষ্ট। তাহলে কি হবে চিন্তা করো, আমি যদি এখানে যদি আমি একটা পাত্র আঁকতে চাই, ধরো আমি এখানে একটা পাত্র আঁকলাম, ঠিক আছে, এখানে একটা পাত্র আঁকলাম, এটা হচ্ছে চৌম্বক ধর্ম বিশিষ্ট চাকা, মানে সে চৌম্বক পদার্থকে আকর্ষণ করবে। আর আমাদের এই খনিজ মল আর ধাতুর মধ্যে কে ছিল চৌম্বক পদার্থ বিশিষ্ট? বলেছিলাম আমাদের খনিজ মলটা চৌম্বক পদার্থ বিশিষ্ট। তাহলে আমাদের খনিজ মলটা এই চাকার সাথে ঘুরতে ঘুরতে এই জায়গা পর্যন্ত আসবে, যেহেতু চাকার এই জায়গা পর্যন্ত চৌম্বক ধর্ম বিশিষ্ট, চাকাটা যেহেতু চৌম্বক ধর্ম বিশিষ্ট, যতটুকু আমাদের চাকাটা আছে ততটুকু আমাদের সেই খনিজ মলগুলো ঘুরে ঘুরে এখানে আসবে, ঠিক আছে। তাহলে আমরা এখানেও একটা পাত্র আঁকলাম, আমরা এখানে আরেকটা পাত্র আঁকছি, ঠিক আছে। এখন দেখো আমাদের এখানে কি আছে, ধাতু এবং খনিজ মল। ধাতু এবং খনিজ মলের মধ্যে কোনটা চৌম্বক ধর্ম বিশিষ্ট? খনিজ মল। কোনটা চৌম্বক ধর্ম বিশিষ্ট না? এটা হচ্ছে আমাদের ধাতু। তাহলে আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমাদের ধাতু হচ্ছে চৌম্বক ধর্ম বিশিষ্ট না এখানে। তখন কি হবে, আমাদের সেই ধাতুগুলা এই চৌম্বকের প্রতি আকৃষ্ট না হয়ে সরাসরি আমাদের এই পাত্রে পতিত হবে। জিনিসটা বোঝা গিয়েছে? বোঝাতে পেরেছি সবাইকে? যেহেতু আমাদের ধাতুটা চৌম্বক ধর্ম বিশিষ্ট না, সে এই চাকার উপর দিয়ে ঘুরে ডিরেক্ট এখানে পতিত হবে। আর যেহেতু আমাদের অপদ্রব্যটা বা খনিজ মলটা চৌম্বক ধর্ম বিশিষ্ট, সে এইখান দিয়ে ঘুরে চাকার এটুকু অংশ পর্যন্ত আসবে, তারপর আমাদের এই পাত্রে পতিত হবে। সেটাকে আমরা ধরো অন্য একটা কালার দিয়ে প্রকাশ করি। ধরো আমাদের এইখানে যে পার্টটা, আমাদের যে খনিজ মলের পার্টটা, সেটা এখান দিয়ে এসে আমাদের এই জায়গায় পতিত হবে। বুঝতে পেরেছো এই পার্টটা তোমরা সবাই? সবাই কি বুঝতে পেরেছো? সবাই বুঝতে পারলে আমাকে কাইন্ডলি কমেন্টে জানাও যে তোমরা বুঝতে পেরেছো কিনা। তাহলে আমি এখানে লিখলাম এটা হচ্ছে আমাদের ধাতু, এটা হচ্ছে আমাদের ধাতু, এটা কি হবে, এটা হচ্ছে খনিজ মল। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে খনিজ মল বা অপদ্রব্য, যেটাকে আমরা ধাতু থেকে আলাদা করতে চাই। তাহলে জিনিসটা আরেকবার বুঝো, আমরা পরের টপিক আরেকবার রিপিট করি, তাহলে তোমাদের জন্য সহজ হবে আশা করি। আমাদের টপিক কি ছিল? আমাদের টোটাল টপিক ছিল ধাতু নিষ্কাশন। ধাতু নিষ্কাশন আমরা করি জেনারেলাইজ ভাবে 5টা ধাপে। সব ধাতু একই উপায়ে নিষ্কাশন করা যায় না, কিন্তু সাধারণভাবে আমরা যেই স্টেপগুলো বা ধাপগুলো ফলো করি সেগুলো আমরা এখানে এক এক করে দেখাচ্ছি। আমাদের প্রথম ধাপ কি ছিল? আকরিককে চূর্ণ বিচূর্ণ করা। আকরিক কি? ধাতুর যে বড় পিণ্ড বা দলাটা, সেটাকে আমরা যোগ ক্রাশার মেশিন দিয়ে ভেঙে ছোট ছোট খণ্ডে পরিণত করব। সেই খণ্ডকে আমরা বল ক্রাশার দিয়ে একদম মিহি পাউডারে পরিণত করব। মিহি পাউডারের মধ্যে আমাদের প্রয়োজনীয় ধাতুটাও থাকবে এবং
খনিজ মল থাকবে, যেটা হচ্ছে অপদ্রব্য, যেটাকে আমরা চাই না, এটাও আছে। এখন আমাদের দ্বিতীয় স্টেপ কি হবে? দ্বিতীয় স্টেপ হবে আকরিক ঘনীকরণ বা আকরিক গাড়িকরণ। আকরিক ঘনীকরণ বা গাড়িকরণ আমরা করতে পারি তিনটা পদ্ধতিতে। প্রথম পদ্ধতি কি? হাইড্রোলাইটিক। হাইড্রোলাইটিক পদ্ধতিতে কি করি? একটা ঢালু, টেবিল, খাঁজ কাটা, এর উপর আমরা আমাদের সেই মিহি পাউডার যেটা পেয়েছিলাম সেটাকে আমরা প্লেস করি। তারপর আমরা পানির স্রোত এখান দিয়ে দিই। এখান দিয়ে কি দিই? পানির স্রোত দিই। পানির স্রোত দিলে আমাদের ধাতু স্বাভাবিকভাবে ভারী হওয়ার কারণে এই খাঁজগুলোর মধ্যে আটকে যাবে। এই খাঁজগুলোর মধ্যে আটকে যাবে। আর পানির সাথে কি চলে যাবে? পানির স্রোতের সাথে আমাদের অপদ্রব্য বা খনিজ মল চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় পদ্ধতি কি ছিল আমাদের? তেল ফেনা ভাসমান পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা কি করি? একটা ড্রামের মধ্যে পানি নেই, সঙ্গে আমাদের সেই মিহি পাউডারটা নেই, তার মধ্যে আমরা তেল যোগ করি, তারপর বায়ু প্রবাহ দিয়ে সেখানে ঘূর্ণন সৃষ্টি করি, এবং এর ফলে উপরে একটা তৈলাক্ত স্তর সৃষ্টি হয়। তৈলাক্ত স্তরের মধ্যে আমাদের সেই খনিজ পদার্থ জমা হয়, এবং এই স্তরটাকে দেখায় সাবানের ফেনার মতো, তাই এটাকে বলা হয়েছে তেল ফেনা ভাসমান পদ্ধতি। ঠিক আছে? আর তৃতীয় যে পদ্ধতিটা ছিল আমাদের এই ধাতু গাড়িকরণের, তৃতীয় পদ্ধতিটা হচ্ছে চৌম্বকীয় পৃথকীকরণ। চৌম্বকীয় পৃথকীকরণে আমরা কি করি? প্রথমে আমরা এখানে দুইটা চাকা নিলাম। একটা চাকা হচ্ছে চৌম্বক ধর্ম বিশিষ্ট বা চৌম্বকীয়, আরেকটা হচ্ছে চৌম্বক ধর্ম ছাড়া, এর মধ্যে কোনো চৌম্বক ধর্ম নাই। এর উপর দিয়ে একটা বেল্ট ঘুরছে, একটা বেল্ট। ঠিক আছে? দুইটা চাকা এভাবে ঘুরছে, এদিকে এভাবে ঘুরছে, এর মধ্যে আমরা একটা বেল্ট স্থাপন করেছি। ঠিক আছে? এই এই বেল্টের উপরে আমরা একটা ফানেল জাতীয় পদার্থ দিয়ে আমাদের সেই মিহি পাউডার বা মিহি গুঁড়াটা এখানে আমরা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার ফলে কি হবে? এই চাকাটা যেহেতু চুম্বকীয়, আমাদের এই ধাতুর মধ্যে, এই ধাতু প্লাস খনিজ মল, এই উপাদানের মধ্যে যে কোনো একটা হইতে হবে চুম্বকীয়। এই দুইটা উপাদানের মধ্যে আমরা এখানে ধরে নিছি যে আমাদের খনিজ মল যেটা, সেটা হচ্ছে চুম্বক ধর্ম বিশিষ্ট। তাহলে সেটা চুম্বক ধর্ম বিশিষ্ট হয়, সেই চুম্বকের চাকাটা যতটুকু আছে ততটুকু অতিক্রম করে পতিত হবে। আর আমাদের ধাতুটা এখানে যেহেতু চুম্বকীয় ধর্ম বিশিষ্ট না, সে সরাসরি এখান দিয়ে আমাদের এখানে পতিত হয়ে যাবে। তাহলে ব্যাপারটা কি বোঝা গিয়েছে? তিনটা জিনিস কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আশা করি বোঝা গিয়েছে। আমাদের প্রথম দুইটা ধাপ গেল। আমাদের তৃতীয় ধাপ কি? তৃতীয় ধাপ হচ্ছে আমাদের তৃতীয় ধাপ হচ্ছে আমাদের আহ ঘনীকৃত আকরিককে ঘনীকৃত আকরিককে ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর। ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর। তাহলে আমাদের 3 নাম্বার স্টেপটা কি? ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর। আমরা মাত্রই দেখলাম আকরিককে আমরা কিভাবে ঘনীকৃত করব, তিনটা পদ্ধতিতে: হাইড্রোলাইটিক, চুম্বকীয় পৃথকীকরণ এবং তেল ফেনা ভাসমান পদ্ধতিতে। তারপর আমাদের কাজ কি? সেই ঘনীকৃত আকরিকটাকে আমরা অক্সাইডে রূপান্তর করব। ঠিক আছে? এখন আমরা ঘনীকৃত আকরিকটাকে কি করব? অক্সাইডে রূপান্তর করব। অক্সাইডে রূপান্তর করা যায় কয় ভাবে? অক্সাইডে রূপান্তর করা যায় দুই ভাবে। অক্সাইডে রূপান্তর করা যায় দুইটা পদ্ধতিতে। অক্সাইডে রূপান্তর করা যায় দুইটা পদ্ধতিতে। দুইটা পদ্ধতিতে দুইটা পদ্ধতিতে আমরা সেই ঘনীকৃত আকরিকটাকে অক্সাইডে রূপান্তর করতে পারবো। দুইটা পদ্ধতি কি কি? দুইটা পদ্ধতি হচ্ছে আমাদের যথাক্রমে ভস্মীকরণ পদ্ধতি বা ভস্মীকরণ পদ্ধতি, যাই বলো, আসলে বাংলা উচ্চারণে আমি খুব একটা ভালো না। তাহলে আমাদের প্রথমটা হচ্ছে ভস্মীকরণ পদ্ধতি, এবং দ্বিতীয়টার নাম কি? এখানে সবাই বলো আমাদের এই দ্বিতীয় যে পদ্ধতি, সে দ্বিতীয় পদ্ধতিটার নাম কি? দ্বিতীয় পদ্ধতির নাম হচ্ছে তাপজারণ পদ্ধতি। তাপজারণ পদ্ধতি। আচ্ছা, আমরা ঘনীকৃত আকরিকটাকে এখন অক্সাইডে রূপান্তর করব। অক্সাইডে রূপান্তর করতে পারি দুইটা পদ্ধতিতে। প্রথম পদ্ধতি হচ্ছে বশীকরণ পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে তাপজারণ পদ্ধতি। এখন আসো আমরা দেখি কোনটা কোনটা বলতে কি বোঝায়। আচ্ছা, আমরা মনে হয় আগের টপিকে একটা কিছু মিস করে গিয়েছি। মিস করেছে কি? হ্যাঁ, সম্ভবত একটা কিছু মিস করে গিয়েছি আমরা। চলো আমি আরেকবার এটা কভার করে ফেলি। দেখো,
কি বলেছিলাম, আমরা আকরিকে ঘনীকরণ করি তিনটা পদ্ধতিতে, একটা হচ্ছে হাইড্রোলাইটিক, একটা হচ্ছে চৌম্বকীয় পৃথকীকরণ, আর একটা হচ্ছে তেল ফেনা ভাসমান পদ্ধতি। এই হাইড্রোলাইটিক পদ্ধতি আমরা মূলত করে থাকি যেগুলো আমাদের ধাতুর অক্সাইড, যে যে আকরিক আমাদের অক্সাইড রূপে থাকে, যে আকরিক আমাদের অক্সাইড রূপে থাকে, যে আকরিক অক্সাইড রূপে থাকে তাকে আমরা হাইড্রোলাইটিক পদ্ধতিতে গাঢ়ীকরণ করব। তারপর আসো আমাদের যে ধাতুর আকরিক আমাদের সালফাইড রূপে থাকে, যে আকরিক আমাদের সালফাইড রূপে থাকে, যে আকরিক সালফাইড রূপে থাকে তাকে আমরা পৃথকী করার জন্য তেল ফেনা ভাসমান পদ্ধতি ইউজ করব। আর আমাদের চৌম্বকীয় পৃথকীকরণ পদ্ধতি আমরা কখন ইউজ করি, যখন যে কোনো একটি পদার্থ, যে কোনো একটি হবে আমাদের চৌম্বক ধর্ম বিশিষ্ট, ঠিক আছে, যে কোনো একটি কি হবে, চৌম্বক ধর্ম বিশিষ্ট। যে কোনো একটার হচ্ছে আমাদের চৌম্বক ধর্ম থাকবে, বোঝা গেছে? আচ্ছা, এখন আসো আমাদের পরবর্তী টপিক কি, আমাদের হ্যাঁ, পরবর্তী স্টেপ কি ছিল, স্টেপ 3, ঘনীকৃত আকরিক, ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর। এটা হচ্ছে আমাদের স্টেপ 3 হবে, আমি এইভাবেই লিখি, এটা হচ্ছে আমাদের কি হবে, স্টেপ 3 হবে, এটা আমাদের স্টেপ 3। তাহলে আমাদের স্টেপ 3 কি, ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর। দুইটা পদ্ধতিতে করি, একটা হচ্ছে বশীকরণ, একটা হচ্ছে তাপজারণ পদ্ধতি। এখন আসো আমরা কোন পদ্ধতিতে সাধারণত কোন ধাতুকে এরকম অক্সাইডে পরিণত করে থাকি, আমরা বশীকরণ পদ্ধতি কখন অ্যাপ্লাই করব বা কোন আকরিকের ক্ষেত্রে অ্যাপ্লাই করব, আর তাপজারণ পদ্ধতি আমরা কোন ধাতুর ক্ষেত্রে অ্যাপ্লাই করব, ঠিক আছে? আচ্ছা, আমি এটা হচ্ছে অন্য পেজে আলাদাভাবে দেখাচ্ছি। আচ্ছা, আমি এখানে আরেকটু অ্যাড করতে চাই, একটা জিনিস অ্যাড করতে চাই। আমাদের যে পৃথকীকরণটা ছিল, আমাদের যে ধাতু ঘনীকরণ বা ঘনীকরণ গাঢ়ীকরণ যেই পদ্ধতিটা ছিল, এটা আমরা এখানে যে তিনটা স্টেপ দেখিয়েছি, দেখো কি কি, হাইড্রোলাইটিক, তারপর হচ্ছে তেল ফেনা ভাসমান পদ্ধতি, এবং তারপর কি, তারপর হচ্ছে চৌম্বকীয় পৃথকীকরণ। এই তিনটা পদ্ধতি কিন্তু মূলত ভৌত পদ্ধতি, আমরা কিন্তু এখানে রাসায়নিক পদ্ধতির কথা উল্লেখ করিনি, ঠিক আছে? তাহলে আমাদের রাসায়নিক পদ্ধতি কিরকম হতে পারে, চলো আমরা রাসায়নিক পদ্ধতি নিয়ে আরেকটু কথাবার্তা বলি, তারপরেই আমরা পরবর্তী স্টেপে আগাই। আসলে ওই স্টেপটা বাদ দেওয়ার কারণে আমার মনে হচ্ছিল যে কি যেন একটা মিসিং এখানে, পরবর্তী টপিকটাকে এখনই শুরু করব নাকি ওইটা আগে একবার কাভার করব। তাহলে চলো আমরা ওই তিনটাকে কি বলেছিলাম, ভৌত পদ্ধতি, তাহলে এটা হচ্ছে আমাদের রাসায়নিক পদ্ধতিতে পৃথকীকরণ, আমরা এটাকে 4 নম্বরে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের রাসায়নিক পদ্ধতিতে পৃথকীকরণ, এটা হচ্ছে রাসায়নিক। আচ্ছা, রাসায়নিক পদ্ধতি নিয়ে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে এই রাসায়নিক পদ্ধতির পাঠটুকু শেষ করব। ধরো আমরা যদি বক্সাইটের কথা বলি, বক্সাইট আকরিক থেকে আমরা কোন ধাতু নিষ্কাশন করি, অ্যালুমিনিয়াম নিষ্কাশন করি। এখন চলো আমরা দেখি, বক্সাইটটা তো শুধু আলাদা থাকে না, তাই না? ধরো বক্সাইট আমি লিখছি, দেখো এটা কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইড, এরকম বিশুদ্ধ রূপে কিন্তু থাকে না বক্সাইট। বক্সাইটের সঙ্গে আমাদের টাইটানিয়াম অক্সাইড থাকতে পারে, তারপর হচ্ছে বিভিন্ন কার্বনেট থাকতে পারে, তারপর হচ্ছে পানি থাকে। এই জিনিসগুলোকে আমরা যদি যখন আলাদা করব, সেটাই হচ্ছে আমাদের রাসায়নিক পদ্ধতি। দেখো বক্সাইটের সঙ্গে আরো কি কি থাকতে পারে বললাম, টাইটানিয়াম অক্সাইড থাকতে পারে, কার্বন ডাই অক্সাইড থাকতে পারে, তারপর হচ্ছে আমাদের পানি থাকতে পারে। এটাকে ধরো আমরা এইভাবে লিখছি, এটা হচ্ছে আমাদের বক্সাইটকে আমরা এই রূপে পেলাম, ঠিক আছে? এখন আমরা রাসায়নিকভাবে কিভাবে আলাদা করব, রাসায়নিকভাবে এই এই যে পদার্থটা থেকে আমরা যদি আমাদের বিশুদ্ধ পদার্থ এক্সট্রাক্ট করতে চাই, আমরা ধরো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করব। কি করব? সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করব। সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করার ফলে কি উৎপন্ন হবে আমাদের, সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করার ফলে আমাদের উৎপন্ন হবে সোডিয়াম অ্যালুমিনেট। কি উৎপন্ন হলো এখানে, অ্যালুমিনেট, ঠিক আছে? তাহলে এখানে আমাদের উৎপন্ন হলো সোডিয়াম অ্যালুমিনেট। বক্সাইটের সঙ্গে কি করেছি, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া করেছি রাসায়নিকভাবে, তাই এই পদ্ধতিটাকে আমরা বলছি রাসায়নিক পদ্ধতি। কি উৎপন্ন হলো আমাদের, সোডিয়াম অ্যালুমিনেট। কি উৎপন্ন হয়েছে এখানে, সোডিয়াম
অ্যালুমিনেট। এখন যে সোডিয়াম অ্যালুমিনেটটা উৎপন্ন হলো, এই সোডিয়াম অ্যালুমিনেটটা আমরা কি করব? এই সোডিয়াম অ্যালুমিনেটটা আমরা ফার্দার বিক্রিয়া করব। কি করব? আরো বিক্রিয়া করব। আমরা যদি একে আবার বিক্রিয়া করি, আমরা একে আবার বিক্রিয়া করলে কি পাচ্ছি দেখো। এখান থেকে আমরা পাচ্ছি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আর বাকি কি উৎপন্ন হবে আমাদের? আবার সেই সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, দেখো আমাদের এটা ছিল অবিশুদ্ধ অবস্থায়, এর সঙ্গে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করলাম। সোডিয়াম অ্যালুমিনেটকে আবার বিক্রিয়া করলাম, বিক্রিয়া করে কি তৈরি করলাম? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এটা কি হবে আমাদের? এইরকম অধক্ষেপ আকারে থাকবে। এই চিহ্নটা দ্বারা বোঝায় যে অধক্ষেপ আকারে বা তলানি আকারে থাকবে। এখন এটাকে আমরা আবার ফার্দার বিক্রিয়া করব। এটার ফার্দার বিক্রিয়া কি? এটাকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি তাপ দিব। তাপ দিব, কি করব? তাপ দিব। এটাকে আমরা তাপ দিব, এবং তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে দিব? এখানে 1100 ডিগ্রি সেলসিয়াসে আমরা এটাকে তাপ দিব। ঠিক আছে, আমরা এখানে তাপ দিলাম। তাপ দেওয়ার কারণে কি হবে? আমাদের এই যেটা কাঙ্ক্ষিত ছিল, এই যে পার্টটুকু আমাদের কাঙ্ক্ষিত পার্ট ছিল, সেই পার্টটুকু আমরা এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, সেই পার্টটুকু আমরা এখানে পেয়ে গেলাম। বোঝা গেল? তাহলে তাহলে আমাদের ভৌত পদ্ধতি ছিল ওই তিনটা: হাইড্রোলাইটিক, চৌম্বকীয় পৃথকীকরণ এবং তেল ফেনা ভাসমান পদ্ধতি। আর রাসায়নিক পদ্ধতি কি? রাসায়নিক পদ্ধতি হচ্ছে এইভাবে আমরা আলাদা করতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন চলো আমরা আমাদের পরবর্তী পার্টে যেতে পারি। আচ্ছা, ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর। কেউ কিছু লিখেছো? আচ্ছা, না যাক, বলো নাই। ঠিক আছে, চলো আমরা এখন বশীকরণ আর হচ্ছে তাপজারণ দুইটা পদ্ধতি দেখব। তাহলে প্রথমে আসো আমাদের বশীকরণ। এই যে টার্মটা লিখলাম ভস্মীকরণ, এটা বলতে আসলে কি বোঝায়? এটা হচ্ছে মূলত আমাদের গলন তাপমাত্রার নিচে আমরা এরকম একটা তাপমাত্রা এটাকে উত্তপ্ত করব গলন। তাহলে আমাদের, আমি আগে একটু আলাদা করে লিখছি যে শর্ত কি কি। শর্ত হচ্ছে আমাদের বশীকরণ পদ্ধতিটা আমরা করব গলন তাপমাত্রার নিচে বা গলন তাপমাত্রার চেয়ে কম তাপমাত্রায়। গলন তাপমাত্রার চেয়ে কম তাপমাত্রায়। আমরা বশীকরণটা করব গলন তাপমাত্রার চেয়ে কম তাপমাত্রায়, এটাকে হিট দিব এবং এটা হবে বায়ুর অনুপস্থিতিতে। বায়ুর অনুপস্থিতিতে। ঠিক আছে, তাহলে আমরা বশীকরণ কিভাবে করব? গলন তাপমাত্রার চেয়ে কম তাপমাত্রায় তাপ দিব। কাকে তাপ দিব? ওই যে আমরা ঘনীকরণ করেছিলাম আকরিকটাকে, সেই ঘন আকরিকটাকে আমরা তাপ দিব। কোন তাপমাত্রায় তাপ দিব? গলন তাপমাত্রার চেয়ে কম তাপমাত্রায় দিব, এবং সেই তাপমাত্রা আমরা সেই তাপটা দিব বায়ুর অনুপস্থিতিতে। আচ্ছা, চলো আমরা তাহলে এখানে কিছু উদাহরণ দেখে ফেলি। চলো আমরা এখানে কিছু উদাহরণ দেখে ফেলি। আমি উদাহরণগুলো আসলে এই সাইডে লিখতে চাচ্ছি। আচ্ছা, দেখো আমরা কি বলেছিলাম, এই আকরিকটাকে আমরা কি করব? ধাতুর অক্সাইডে রূপান্তর করব। মানে শুধু আমরা এটাকে অক্সাইডে পরিণত করব। কিভাবে? এই যে
এইখানে আমাদের এই পদার্থটার সাথে কি যুক্ত ছিল, এইখানে আমাদের বিক্রিয়কে পদার্থের সঙ্গে পানি যুক্ত ছিল। এই যুক্ত পানিটাকে আমরা বের করে দিব, পানিটা এখান থেকে বের হয়ে যাবে এবং আমাদের ধাতুটা অক্সাইড রূপে এখানে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভস্মীকরণ। আচ্ছা, আমি আরো উদাহরণ দেখাচ্ছি, শুধু একটা উদাহরণ দিয়েই না। যেমন ধরো আমরা এখানে জিঙ্ক কার্বনেট নিলাম। ঠিক আছে, জিঙ্ক কার্বনেট, আমরা যদি জিঙ্ক কার্বনেটকে তাপ দিই, এখানে জিঙ্ক কার্বনেটকে তাপ দিলে আমাদের কি উৎপন্ন হবে? জিঙ্ক অক্সাইড সাথে কার্বন ডাই অক্সাইড। বোঝা গেল? তাহলে আমরা ভস্মীকরণে কি করলাম? সেই ঘনীকৃত আকরিকটাকে আমরা ধাতুর অক্সাইডে পরিণত করলাম। এই হচ্ছে আমাদের ধাতু, কালি চেঞ্জ করে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের ধাতু, আর এই টোটালটা হচ্ছে আমাদের ধাতুর অক্সাইড। বোঝা গেল? আমরা আকরিককে ধাতুর অক্সাইডে পরিণত করলাম ভস্মীকরণে। এই চিহ্নটা দিয়ে বোঝানো হয় তাপমাত্রা। এই তাপমাত্রাটা কত? তাপমাত্রা হচ্ছে আমাদের এই ধাতুর গলন তাপমাত্রার চেয়ে কম, এবং আরেকটা শর্ত কি? বায়ুর অনুপস্থিতিতে হইতে হবে। তাহলে আমরা বলতে পারি না যে ভস্মীকরণ পদ্ধতিতে আমরা যে ধাতুর অক্সাইড, কার্বনেট, এগুলাকে আমরা পৃথক করতে পারি। যে আমাদের কার্বনেট, অক্সাইড, কার্বনেট, তারপর হচ্ছে পানি, এই জিনিসগুলোকে আমরা পৃথক করতে পারি। পানি, কার্বনেট, এদেরকে আমরা ভস্মীকরণ পদ্ধতিতে পৃথক করি। আমাদের আরেকটা পদ্ধতি কি ছিল? আরেকটা পদ্ধতি ছিল তাপ জারণ। আরেকটা পদ্ধতি কি ছিল? তাপ জারণ। আরেকটা পদ্ধতি ছিল আমাদের তাপ জারণ। এখন তাপ জারণের জন্য কি কি শর্ত আছে? তাপ জারণের জন্য আমাদের সেম শর্ত। প্রথম শর্ত হচ্ছে গলন তাপমাত্রার চেয়ে কম তাপমাত্রায়। প্রথম শর্ত হচ্ছে গলন তাপমাত্রার চেয়ে কম তাপমাত্রায় এবং দ্বিতীয়টা কি? এটাও হচ্ছে বায়ুর অনুপস্থিতিতে। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া, তাপ জারণও আমরা করলাম গলন তাপমাত্রার চেয়ে কম তাপমাত্রায় বায়ুর অনুপস্থিতিতে, এবং ভস্মীকরণও করলাম গলন তাপমাত্রার চেয়ে কম তাপমাত্রায় এবং বায়ুর অনুপস্থিতিতে, তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? দেখো, ভস্মীকরণে আমরা কি বলেছিলাম? যে আমাদের আকরিক থেকে পানি, তারপর কার্বনেট, এই জাতীয় যেই পদার্থগুলো আছে আমরা তাদেরকে অপসারণ করেছি। ঠিক আছে, আর এখন আসো আমরা দেখবো যে তাপ জারণে আমরা কাকে কাকে অপসারণ করব। চলো দেখি, তাপ জারণে আমরা কাকে কাকে অপসারণ করব সেটা আমরা দেখব। তার জন্য আমাদের এখানে একটু জায়গা করে নিচ্ছি। ঠিক আছে, এখানে আমরা উদাহরণ দিয়ে বিক্রিয়াগুলো দেখাচ্ছি। আসো, যেমন ধরো আমাদের এটা কি? এটা হচ্ছে লেড সালফাইড বা গ্যালেনা। আচ্ছা, আমি হচ্ছে তোমাদের বইয়ে একবার চেক করে নিতে চাচ্ছি যে এখানে কি বায়ুর অনুপস্থিতিতে নাকি উপস্থিতিতে। লেট মি চেক ওয়ান্স, ওয়েট। আচ্ছা, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, এটা হচ্ছে বায়ুর উপস্থিতিতে। এটা হচ্ছে বায়ুর উপস্থিতিতে। এটা হবে আমাদের বায়ুর উপস্থিতিতে। আচ্ছা, তাহলে আমি আরেকবার ব্যাপারটা রিক্যাপ করে দিচ্ছি। আমাদের এই যে ছিল ভস্মীকরণ, এটা হচ্ছে গলন তাপমাত্রার চেয়ে কম তাপমাত্রা এবং বায়ুর অনুপস্থিতিতে। এই ভস্মীকরণ পদ্ধতিতে আমরা পদার্থ থেকে পানি, কার্বনেট, বাইকার্বনেট, এই জাতীয় যে পদার্থগুলো সেগুলোকে অপসারণ করি, এবং তাপজারণ পদ্ধতিতে আমরা গলন তাপমাত্রার চেয়ে কম তাপমাত্রা এবং বায়ুর উপস্থিতিতে সালফাইড জাতীয় যে পদার্থ সেটাকে আমরা অপসারণ করব। তাহলে এখানে আমরা কাকে অপসারণ করতেছি?
এখানে। তো চলো আমরা আগে বিক্রিয়াটা কমপ্লিট করি। বিক্রিয়া কমপ্লিট করলে আমরা এখানে কি পাবো, এখানে পাবো হচ্ছে, দাঁড়াও আমি এখানে ফোনটা একটু সাইড করে নিই, তোমাদের কমেন্ট দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি দেখো, এখানে আমরা ধাতুর অক্সাইড পাচ্ছি এবং সালফার ডাইঅক্সাইড পাচ্ছি। কেন? কারণ আমরা এখান থেকে সালফারটাকে আলাদা করেছি, তাই না? তাহলে আমি বলতে পারি না যে আমাদের তাপ জারণ পদ্ধতিতে আমরা যে সালফাইড জাতীয় যে পদার্থগুলো আছে, সালফাইড আমরা তাদের অপসারণ করি। আমরা তাপ জারণ পদ্ধতিতে সালফাইড অপসারণ করি, ঠিক আছে? আর ভস্মীকরণ পদ্ধতিতে কাদের অপসারণ করি আমরা? ভস্মীকরণ পদ্ধতিতে আমাদের যে পানি, তারপর হচ্ছে কার্বনেট, পানি, কার্বনেট, তারপর হচ্ছে বাইকার্বনেট, এই পদার্থগুলোকে আমরা অপসারণ করি ভস্মীকরণ পদ্ধতিতে, ঠিক আছে? আর তাপ জারণ পদ্ধতিতে অপসারণ করি আমরা সালফাইড জাতীয় পদার্থকে। তাহলে আমাদের কত নাম্বার স্টেপ শেষ হইলো ভাইয়ারা? আমাদের কত নাম্বার স্টেপ শেষ হইলো? আমাদের 3 নাম্বার স্টেপ শেষ হইলো, যে আমরা ঘনীভূত আকরিককে অক্সাইডে রূপান্তর করলাম। আমরা স্টেপগুলো আরেকবার রিক্যাপ করি। তোমরা অ্যাকচুয়ালি বিরক্ত হইও না, তোমাদের মনে রাখার জন্য আমি বারবার রিপিট করতেছি। দেখো, আমাদের প্রথম স্টেপ কি ছিল? আকরিককে চূর্ণ বিচূর্ণ করা, ঠিক আছে? দ্বিতীয় স্টেপ কি ছিল? আকরিককে ঘনীকরণ। আকরিককে ঘনীকরণ আমরা করতে পারতাম দুই ভাবে, একটা হচ্ছে ভৌত, একটা হচ্ছে রাসায়নিক। ভৌত ভাবে আবার 3 ভাগে। কি কি ভাবে? দেখো, প্রথমটা হচ্ছে আমাদের হাইড্রোলাইটিক, দ্বিতীয়টা হচ্ছে আমাদের তেল ফেনা ভাসমান পদ্ধতি, তৃতীয়টা হচ্ছে চৌম্বকীয় পৃথকীকরণ। এগুলো আমাদের ভৌত। আর রাসায়নিক ভাবে আমরা কিভাবে আলাদা করতাম সেটাও এখানে দেখিয়েছি। আমাদের 3 নাম্বার স্টেপ কি ছিল? ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর। আমরা দুইটা পদ্ধতিতে অক্সাইডে রূপান্তর করতে পারি, একটা হচ্ছে আমাদের ভস্মীকরণ, একটা হচ্ছে তাপ জারণ, ঠিক আছে? ভস্মীকরণ পদ্ধতিতে আমাদের শর্ত কি কি ছিল? আমরা গলন তাপমাত্রার চেয়ে কম তাপমাত্রায় করব এবং বায়ুর অনুপস্থিতিতে করব। এখানে আমরা পদার্থ থেকে পানি, কার্বনেট, বাইকার্বনেট জাতীয় যে উপাদানগুলো সেগুলোকে আমরা পৃথক করেছি। তারপর হচ্ছে আমাদের দেখো দ্বিতীয় যে পদ্ধতি ছিল সেটা হচ্ছে তাপ জারণ। তাপ জারণের মাধ্যমে আমরা সালফাইড জাতীয় পদার্থকে অপসারণ করি। এটা শর্ত হচ্ছে গলন তাপমাত্রার চেয়ে কম তাপমাত্রায় কিন্তু বায়ুর উপস্থিতিতে। ভাইয়া, প্রথম 3টা স্টেপ কি ক্লিয়ার হয়েছে? প্রথম 3টা স্টেপ ক্লিয়ার হলে জানাবে। আমরা তারপর চলে যাব আমাদের চতুর্থ স্টেপে। আমাদের চতুর্থ স্টেপ কি? আমাদের 4 নাম্বার স্টেপ কি? আচ্ছা, চলো, আমাদের 3 নাম্বার স্টেপে কি করেছিলাম? আমরা ধাতুর অক্সাইডে পরিণত করেছিলাম গাঢ়ীকৃত বা ঘনীকৃত আকরিককে। এখন এই ধাতুর অক্সাইডকে আমরা মুক্ত ধাতুতে পরিণত করতে চাই। ধাতুর অক্সাইডকে আমরা মুক্ত ধাতুতে পরিণত করতে চাই। ধাতুর অক্সাইডকে মুক্ত ধাতুতে পরিণত করা, এটা হচ্ছে আমাদের চতুর্থ স্টেপ। ওকে, এটা হচ্ছে আমাদের চতুর্থ স্টেপ, ধাতুর অক্সাইডকে মুক্ত ধাতুতে পরিণত করা। আমরা 3 নাম্বার স্টেপে যে আকরিককে ধাতুর অক্সাইডে পরিণত করেছিলাম, সেই অক্সাইডকে আমরা এই 4 নাম্বার স্টেপে মুক্ত ধাতুতে পরিণত করতে চাই। আচ্ছা, এখন এই পার্টটার জন্য আমাদের একটা ছক দরকার হয়, যে ছকটা অ্যাকচুয়ালি আমাদের বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে। সেই ছকটা আমি বই থেকেই লিখছি, তোমাদেরকে বই থেকেই আমি এটা ফলো করতে বলবো, ঠিক আছে? এই ছকটা বই থেকে আমরা ফলো করব। আচ্ছা, আমি একটু আইডিয়া দিই নি। আমাদের ধরো 3 ধরনের মেইনলি ধাতু পাওয়া যায়, ঠিক আছে? 3 ধরনের। আর আমরা আরো বেশি ক্লাসিফিকেশন করতে পারি, আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। দেখো, প্রথম টাইপের ধাতু হচ্ছে আমাদের বেশি সক্রিয় ধাতু। আমাদের কোনগুলা? বেশি সক্রিয় ধাতু। তারপরের যে ধাতুগুলো সেগুলো হচ্ছে আমাদের মধ্যম মানের সক্রিয়। আমরা কিভাবে লিখবো? মধ্যম সক্রিয় ধাতু। তারপর হচ্ছে আমাদের যে কম সক্রিয় ধাতু। আচ্ছা, তাহলে আমরা সক্রিয় ধাতুকে অ্যাকচুয়ালি এই 3 ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে? বেশি সক্রিয়, মধ্যম সক্রিয় এবং কম সক্রিয় ধাতু। আর এছাড়া যে ধাতুগুলো সক্রিয়ই না
তাদেরকে তো আমরা সক্রিয় ক্লাসিফিকেশনে ফেলবো না, তাই না? তাদেরকে আমরা ডিরেক্টলি বলবো নিষ্ক্রিয় ধাতু। তারা হচ্ছে নিষ্ক্রিয় ধাতু। নিষ্ক্রিয় ধাতু, ঠিক আছে? বেশি সক্রিয় ধাতু, মধ্যম সক্রিয় ধাতু, কম সক্রিয় ধাতু, তিনটা হচ্ছে আমাদের সক্রিয় ধাতুর ক্লাসিফিকেশন, এবং চতুর্থটা হচ্ছে নিষ্ক্রিয় ধাতু, ঠিক আছে? এখন আসো আমরা কোন ধরনের ধাতুর জন্য আমরা কোন পদ্ধতি ফলো করব। আমাদের স্টেপটা কি? ধাতুর অক্সাইডকে মুক্ত ধাতুতে পরিণত করা। যদি আমাদের ধাতুর অক্সাইডটা বেশি সক্রিয় ধাতুর অক্সাইড হয়, তাকে আমরা মুক্ত ধাতুতে পরিণত করার জন্য কোন পদ্ধতি প্রয়োগ করব? তাকে আমরা মুক্ত ধাতুতে পরিণত করার জন্য প্রয়োগ করব তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। তড়িৎ বিশ্লেষণ। যে সকল ধাতুর অক্সাইডগুলো আমাদের সক্রিয় ধাতুর, সেইগুলাকে আমরা মুক্ত ধাতুতে পরিণত করতে চাইলে কি করব? তড়িৎ বিশ্লেষণ করব। তারপর আসা আমাদের যে সকল অক্সাইডগুলা মধ্যম সক্রিয় ধাতুর, তাদেরকে আমরা মুক্ত ধাতুতে পরিণত করতে কোন প্রক্রিয়া ফলো করব? তাদেরকে আমরা মুক্ত ধাতুতে পরিণত করতে কার্বন বিজারণ প্রক্রিয়া ফলো করব। তাদেরকে আমরা মুক্ত ধাতুতে পরিণত করতে কি প্রক্রিয়া ফলো করব? কার্বন বিজারণ প্রক্রিয়া, সরি। আর আমাদের যেই সকল ধাতুর অক্সাইডগুলা কম সক্রিয় ধাতুর অক্সাইড, সেগুলোকে আমরা মুক্ত ধাতুতে পরিণত করতে কোন পদ্ধতি প্রয়োগ করব? সেগুলোকে আমরা স্ববিজারণ পদ্ধতিতে মুক্ত ধাতুতে পরিণত করব। আর যেই সকল ধাতু নিষ্ক্রিয়, অর্থাৎ অন্য কোনো ধাতুর সঙ্গে তারা বিক্রিয়া করে না বা অন্য কোনো ধাতুর সঙ্গে মিলে থাকে না, তারা একদম আলাদা থাকে প্রকৃতিতে, তাদেরকে প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, তাদেরকে কোনো প্রসেসিং করে ভালো বা আমাদের খাঁটি ধাতু পাওয়ার প্রয়োজন হয় না। তাদেরকে প্রকৃতিতে আমরা কি রূপে পাবো? তাদেরকে পাবো বিশুদ্ধ রূপে তাদের আমরা পাবো বিশুদ্ধ রূপে, ঠিক আছে? এখন এইখানে আমি ধাতুর নামগুলো অ্যাকচুয়ালি লিখছি না, তোমাদের এটার জন্য ধাতুর সক্রিয়তা সিরিজ জিনিসটা জানা লাগবে। এখন সক্রিয়তা সিরিজ যে জিনিসটা, সেটা তোমাদের এসএসসি বলো, ইন্টার বলো, অ্যাডমিশন বলো, সব ক্ষেত্রে কাজে লাগবে। এই জন্য সক্রিয়তা সিরিজ টপিকটা অবশ্যই বই থেকে ক্লিয়ার রাখবে। সক্রিয়তা সিরিজে উপরের দিকে যে ধাতুগুলো আছে সেগুলা বেশি সক্রিয়, অর্থাৎ আমাদের বেশি সক্রিয় ধাতুর আন্ডারে পড়বে। সেগুলোকে আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অক্সাইড থেকে মুক্ত ধাতুতে পরিণত করব। ধাতুর সক্রিয়তা সিরিজের মধ্যম সারিতে আমাদের যে ধাতুগুলো আছে মাঝামাঝি লেভেলে, তাদের অক্সাইডকে মুক্ত ধাতুতে পরিণত করতে আমরা কার্বন বিজারণ পদ্ধতি ফলো করব। আর আমাদের যেগুলা নিচের দিকে আছে, ধাতুর সক্রিয়তা সিরিজে যে ধাতুগুলো নিচের দিকে আছে, তাদের অক্সাইডকে আমরা মুক্ত ধাতুতে পরিণত করতে চাইলে স্ববিজারণ পদ্ধতি অ্যাপ্লাই করব। আর যে সকল ধাতুগুলাকে আমরা একদম নিচে পাচ্ছি, অর্থাৎ তারা নিষ্ক্রিয়, শেষের সাধারণত 3 থেকে 4টা ধাতু আমাদের আছে, যেমন প্লাটিনাম, গোল্ড, তারা হচ্ছে একদম নিষ্ক্রিয় ধাতু, তাদেরকে প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, তাদেরকে মুক্ত ধাতুতে পরিণত করতে আমাদের কোনো এক্সট্রা প্রসিডিউর ফলো করতে হয় না। বোঝা গেল তাহলে এই জিনিসটা, আমাদের ধাতুর অক্সাইডকে কিভাবে মুক্ত ধাতুতে পরিণত করতে পারি আমরা। বোঝা গেল? আচ্ছা, এখন আমরা এই পদ্ধতিগুলা একটু একটু করে দেখে নিই, ঠিক আছে? বেশি দেখবো না, কারণ অনেকক্ষণ ক্লাস করতে তোমরা স্বভাবতই বিরক্ত হয়ে যাও। চেষ্টা করবো তাড়াতাড়ি শেষ করে দিতে। দেখো, আমরা এই প্রত্যেকটা প্রক্রিয়া একটু একটু করে দেখে নিব। প্রথমটা কি? তড়িৎ বিশ্লেষণ। আচ্ছা, আসো আমরা তড়িৎ বিশ্লেষণ চলো, তড়িৎ বিশ্লেষণ। আমাদের প্রথম পদ্ধতি কি ছিল? তড়িৎ বিশ্লেষণ। এখন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি আমরা কখন প্রয়োগ করব? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি আমরা প্রয়োগ করব যখন সবচেয়ে বেশি সক্রিয় ধাতুর অক্সাইডকে মুক্ত ধাতুতে পরিণত করতে চাবো, তখনই আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি অ্যাপ্লাই করব। আমাদের সবচেয়ে সক্রিয় ধাতু কোনগুলো আছে? আমরা যদি এখানে একটু উদাহরণ দিই, চলো আমরা এখানে একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি। দেখো, আমাদের পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম,
ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরা হচ্ছে আমাদের ধাতুর সক্রিয়তা সিরিজের সবচেয়ে উপরের দিকের ধাতুগুলো। তাহলে এরা হচ্ছে অধিক সক্রিয়। এদেরকে আমরা এদের অক্সাইড থেকে মুক্ত ধাতুতে পরিণত করার জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি অ্যাপ্লাই করব, ঠিক আছে? আচ্ছা, যেমন দেখো এখানে অ্যালুমিনিয়াম আছে, আমি অ্যালুমিনিয়াম নিয়ে তোমাদেরকে একটু উদাহরণ দিতে চাই যেন তোমাদের জন্য ব্যাপারটা বোঝা সহজ হয়। অ্যালুমিনিয়ামকে আমরা কি কি রূপে পাই? ধাতুর অক্সাইড রূপে। অ্যালুমিনিয়াম অক্সাইড এই রূপে পাই না? এই রূপে পাই না আমরা? এখন অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে আমরা বিশুদ্ধ অ্যালুমিনিয়াম কিভাবে নিষ্কাশন করব, আমাদের কিছু স্টেপ ফলো করা লাগবে এখানে। অ্যালুমিনিয়াম অক্সাইডকে প্রথমে আমরা গলাবো, আমরা এটাকে গলাইতে চাচ্ছি। এখন অ্যালুমিনিয়াম অক্সাইডের গলন তাপমাত্রা হচ্ছে আমাদের 2000 ডিগ্রি সেলসিয়াসের উপরে। তার গলন তাপমাত্রা 2000 ডিগ্রি সেলসিয়াসের উপরে। তাকে যেন আমরা আরেকটু কম তাপমাত্রায় গলাতে পারি, এই জন্য তার সঙ্গে আমরা যোগ করি ক্রায়োলাইট। তার সঙ্গে আমরা কি যোগ করব? তার সঙ্গে আমরা যোগ করি ক্রায়োলাইট। এখন জিজ্ঞেস করতে পারো ভাইয়া যে ক্রায়োলাইট কি? ক্রায়োলাইট হচ্ছে আমাদের সোডিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড নিয়ে গঠিত একটা যৌগ, যেই যৌগটা বিগালক রূপে কাজ করে। বিগালক কি ভাইয়া? বিগালকের কাজ কি? এই যে বললাম আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইডের গলন তাপমাত্রা অনেক বেশি, 2000 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এই গলন তাপমাত্রাটাকে এই বিগালক কমায় আনবে, বোঝা গেছে? প্রায় 1000 থেকে 1100 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নিয়ে আসবে। তখন এই মিশ্রণটাকে যদি আমরা তাপ দিই, এই মিশ্রণটাকে আমরা তাপ দিলে অর্থাৎ 1000 থেকে আমরা 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে তাপ দিলেই আমরা এখানে গলিত অ্যালুমিনিয়াম অক্সাইড পাবো। কি পাবো? গলিত অ্যালুমিনিয়াম অক্সাইড, সঙ্গে আমাদের গলিত ক্রায়োলাইটও থাকবে, ঠিক আছে? সঙ্গে আমাদের ক্রায়োলাইটও থাকবে। আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডের সঙ্গে ক্রায়োলাইটকে মিশিয়ে তার গলন তাপমাত্রা কমালাম, গলন তাপমাত্রা কমিয়ে সেই অনুযায়ী তাপ দিলাম। তাপ দেওয়ার ফলে আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইডটা গলিত অ্যালুমিনিয়াম অক্সাইডে পরিণত হবে এবং আমাদের সেখানে ক্রায়োলাইটও থাকবে, ঠিক আছে? এই গলিত অ্যালুমিনিয়াম অক্সাইড মূলত কি? গলিত অ্যালুমিনিয়াম অক্সাইড এটা কি রূপে থাকে? চলো আমরা এখানে দেখি যে গলিত অ্যালুমিনিয়াম অক্সাইডটা Al2O3 এটা যখন গলিত অবস্থায় থাকবে, আমি এটার এখন গলিত অবস্থা দেখাচ্ছি। গলিত অবস্থায় এটা এইভাবে থাকবে, খেয়াল করো। এটা হচ্ছে আমাদের গলিত অ্যালুমিনিয়াম অক্সাইড, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গলিত অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে আমাদের গলিত অ্যালুমিনিয়াম অক্সাইডে মূলত অ্যালুমিনিয়াম 3+ এবং অক্সাইড এ আকারে থাকবে, অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন, ঠিক আছে? তাহলে আমরা পরবর্তী স্টেপে কি করব? এই গলিত অ্যালুমিনিয়াম অক্সাইডটাকে আমরা একটা পাত্রে নিব। চলো আমরা আগে পাত্রটা আঁকাই। এই হচ্ছে আমাদের একটা পাত্র, এটা একটা সিলভারের পাত্র, ঠিক আছে? এটা একটা সিলভারের পাত্র। এর ভিতরে আমাদের কার্বন কোটিং দেওয়া। সিলভারের পাত্রের ভিতরে কি দেওয়া? কার্বনের আবরণী দেওয়া। তাহলে এটা হচ্ছে আমাদের একটা কার্বনের আবরণী যুক্ত সিলভার পাত্র। এটা হচ্ছে আমাদের একটা কার্বনের আবরণ যুক্ত সিলভারের পাত্র। এর মধ্যে আমরা কি করব? গলিত অ্যালুমিনিয়াম অক্সাইডকে দিব। গলিত অ্যালুমিনিয়াম অক্সাইড, চলো আমরা গলিত অ্যালুমিনিয়াম অক্সাইডকে এই কালার দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে আমাদের গলিত অ্যালুমিনিয়াম অক্সাইড। এটা হচ্ছে আমাদের গলিত অ্যালুমিনিয়াম অক্সাইড। এখন এই পাত্রের মধ্যে আমরা কিছু কার্বন দণ্ড প্রবেশ করাবো, যেগুলোকে আমরা ইলেকট্রোড বলে থাকি। এখানে আমরা কার্বন দণ্ড প্রবেশ করাবো। এগুলোকে আমরা কি বলে থাকি? এগুলোকে আমরা বলে থাকি ইলেকট্রোড, ঠিক আছে? এই কার্বন দণ্ডগুলোকে আমরা কি বলি? ইলেকট্রোড বলি। কার্বন দণ্ডটা আমাদের এই যে অ্যালুমিনিয়াম পর্যন্ত সে থাকবে, অ্যালুমিনিয়াম অক্সাইড পর্যন্ত থাকবে। এই কার্বন দণ্ডগুলা কিন্তু কখনোই আমাদের পাত্রের তলায় স্পর্শ করবে না, ঠিক আছে? এই কার্বন দণ্ডগুলা কখনোই পাত্রের তলায় স্পর্শ করবে না। আচ্ছা, তারপর আমরা এইখানে যে আমাদের পাত্রটা ছিল সিলভারের পাত্র, কার্বনের কোটিং যুক্ত সিলভারের পাত্র, এই পাত্রের সাথে আমরা এখানে কানেকশন দিব আমাদের এই কি বলা হচ্ছে ইলেকট্রোডের, ঠিক আছে? এখন আমরা মাঝখানে ব্যাটারি লাগাবো।
এখন কোথায় আমরা কোন প্রান্ত লাগাবো, কোথায় কোন প্রান্ত লাগাবো? আমরা ঋণাত্মক প্রান্ত কার সাথে লাগাবো? ঋণাত্মক প্রান্ত দিতে চাচ্ছি আমরা পাত্রে। পাত্রে থাকবে ঋণাত্মক প্রান্ত এবং আমাদের ধনাত্মক প্রান্ত যুক্ত থাকবে এই কার্বনের গায়ে। দেখো, এই যে কার্বন দণ্ড ছিল এর সাথে যুক্ত আমাদের ধনাত্মক প্রান্ত, আর এই হচ্ছে আমাদের ঋণাত্মক প্রান্ত যুক্ত পাত্রের সাথে। তাহলে এটা হচ্ছে নেগেটিভ, এই হচ্ছে পজিটিভ। তাহলে এখন হচ্ছে আমাদের সেই তড়িৎ বিশ্লেষণের আগের বিক্রিয়াগুলো। পজিটিভ যেটা হচ্ছে আমাদের পজিটিভের সঙ্গে যুক্ত সেটা ক্যাথোড, যেটা নেগেটিভের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে অ্যানোড। এখন আমাদের অ্যানোডে কি বিক্রিয়া হবে আর ক্যাথোডে কি বিক্রিয়া হবে এইটুকু জানলেই আমাদের তড়িৎ বিশ্লেষণ শেষ। আচ্ছা, এখানে লিখছি আমি তাহলে, মানে হচ্ছে অ্যানোডে বিক্রিয়া, অ্যানোডে বিক্রিয়া, আর এই হচ্ছে আমাদের ক্যাথোডে বিক্রিয়া। অ্যানোডে কি হবে আর ক্যাথোডে কি হবে এটা আমরা এখন দেখব। আবার চিত্রটা খেয়াল করো, আমরা এখানে কার্বনের কোটিং যুক্ত একটা সিলভারের পাত্র নিয়েছি, তার সঙ্গে আমরা ব্যাটারির ঋণাত্মক প্রান্ত কানেক্ট করেছি। এর মধ্যে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড, গলিত অ্যালুমিনিয়াম, যে গলিত অ্যালুমিনিয়াম অক্সাইডটা ছিল সেটা নিলাম, তার মধ্যে আমরা কার্বন দণ্ড দিলাম। কার্বন দণ্ডের মধ্যে হচ্ছে আমরা ব্যাটারির পজিটিভ প্রান্ত যোগ করলাম। তাহলে পজিটিভ প্রান্ত যেখানে যোগ করলাম সেটা হচ্ছে আমাদের ক্যাথোড, এবং যার সঙ্গে নেগেটিভ প্রান্ত যুক্ত সে হচ্ছে আমাদের অ্যানোড। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের অ্যানোডে কি বিক্রিয়া হবে আর ক্যাথোডে কি বিক্রিয়া হবে। চলো আমরা এখন বিক্রিয়াগুলো দেখে ফেলি, দুইটা বিক্রিয়া দেখে ফেলি। অ্যানোডে আমাদের কি হবে? অ্যানোডে আমাদের কি হচ্ছে বিক্রিয়াটা ভালো মতো খেয়াল করবে। এক মিনিট, কেউ কি কমেন্টে কিছু লিখেছো? দাঁড়া আমি একবার রিফ্রেশ দিয়ে নিচ্ছি। আচ্ছা থাক। আচ্ছা, আমাদের তাহলে অ্যানোডে কি বিক্রিয়া হচ্ছে দেখো। আমাদের অ্যানোডে এখানে অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে এবং এখানে ইলেকট্রন ত্যাগ করতেছে। এই ত্যাগ করা ইলেকট্রনগুলো কোথায় যাবে? ক্যাথোডে যাবে। ক্যাথোডে গিয়ে কি হবে আমাদের? ওই যে আমাদের যে ধাতুটাকে আমরা আলাদা করতে চাই অ্যালুমিনিয়াম, সেই অ্যালুমিনিয়ামের যে আয়ন দেখো, সেই অ্যালুমিনিয়ামের আয়ন ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে? ইলেকট্রন গ্রহণ করে পরিণত হবে আমাদের অ্যালুমিনিয়াম ধাতুতে। দেখো, আচ্ছা তাহলে দেখো আমাদের অ্যানোডে কি বিক্রিয়া হচ্ছে আর ক্যাথোডে কি বিক্রিয়া হচ্ছে। অ্যানোডে আমাদের অক্সিজেন ইলেকট্রন ত্যাগ করছে এবং অক্সিজেন গ্যাসে পরিণত হচ্ছে, আর আমাদের ক্যাথোডে সেই ইলেকট্রনগুলো আসতেছে, আসার কারণে অ্যালুমিনিয়াম সেই ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হচ্ছে। অ্যালুমিনিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হচ্ছে। তো আমরা এখানে কি পেয়ে গেলাম? বিশুদ্ধ অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এখানে আমরা পাবো বিশুদ্ধ অ্যালুমিনিয়াম। তাহলে এই হচ্ছে আমাদের, দেখো কি বলেছিলাম, এই যে ধাতুর অক্সাইডকে মুক্ত ধাতুতে পরিণত করতে হলে আমরা বেশি সক্রিয় ধাতু হইলে তড়িৎ বিশ্লেষণ করব। আমাদের বেশি সক্রিয় ধাতু কোনগুলা ছিল? পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এদেরকে আমরা ধাতুর অক্সাইড থেকে ধাতুতে পরিণত করার জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করব। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করলাম, অ্যালুমিনিয়াম ধাতুর অক্সাইড ছিল, অ্যালুমিনিয়াম ধাতুর অক্সাইড থেকে আমরা কি পেলাম? মুক্ত অ্যালুমিনিয়াম পেলাম। ঠিক আছে, বোঝা গেল? তারপর আসে আমাদের যে দ্বিতীয় যে পদ্ধতি ছিল, এটা কি ছিল? মধ্যম সক্রিয় ধাতুর অক্সাইডকে মুক্ত ধাতুতে পরিণত করার জন্য কার্বন বিজারণ পদ্ধতি অ্যাপ্লাই করব। তাহলে দেখো আমরা এটা করি এখন। মধ্যম সক্রিয় যে ধাতুগুলো ছিল তাদের অক্সাইডকে আমরা মুক্ত ধাতুতে পরিণত করার জন্য কার্বন বিজারণ পদ্ধতি অ্যাপ্লাই করব। তাহলে চলো আমরা এখানে হেডলাইন দিচ্ছি, কার্বন বিজারণ। কার্বন বিজারণ। কার্বন বিজারণ আমরা কোন ধাতুগুলোর বেলায় করব? যেগুলো হচ্ছে আমাদের মধ্যম সক্রিয়। আমাদের মধ্যম সক্রিয় ধাতু কোনগুলো আছে? ওইখানে অ্যালুমিনিয়াম দিয়ে শেষ হয়েছিল, তাহলে এখানে আমাদের মধ্যম সক্রিয় ধাতু হতে পারে ধরো
জিঙ্ক, তারপর হচ্ছে আয়রন, লেড, তারপর হচ্ছে কপার। এরা হচ্ছে আমাদের মধ্যম সক্রিয় ধাতু। বোঝা গেল, এরা হচ্ছে আমাদের মধ্যম সক্রিয় ধাতু। কার্বন বিজারণ পদ্ধতিতে অ্যাকচুয়ালি কি হবে, কার্বন বিজারণ পদ্ধতিতে আমাদের এই ধাতুগুলার, যেগুলো আমাদের মধ্যম সক্রিয় ধাতু, সেই মধ্যম সক্রিয় ধাতুগুলোর অক্সাইডের সাথে, যেমন ধরো জিঙ্ক অক্সাইড অথবা আমাদের লেড অক্সাইড, তারপর হচ্ছে আমাদের কপারের অক্সাইড, এরা কার সাথে বিক্রিয়া করবে, কার্বনের সাথে বিক্রিয়া করে বিজারণ ঘটাবে। কার্বন বিজারণ পদ্ধতিতে কার্বনের সঙ্গে বিক্রিয়া করে বিজারণ ঘটাবে ধাতুর অক্সাইডগুলো, জিঙ্ক অক্সাইড, লেড অক্সাইড, কপারের অক্সাইড, যেগুলো আমাদের মধ্যম সক্রিয় ধাতু। বিক্রিয়া করে কি তৈরি করবে, খেয়াল করো, বিক্রিয়া করে আমাদের, এখানে হচ্ছে তাপ দেওয়া হচ্ছে, এটা দ্বারা তাপ বোঝানো হয়, বিক্রিয়া করে মুক্ত ধাতু উৎপন্ন করলো। মুক্ত ধাতু, মুক্ত ধাতু, মুক্ত ধাতু সাথে কি উৎপন্ন হবে, সাথে উৎপন্ন হবে কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড এবং কার্বন মনোক্সাইড। তাহলে বোঝা গেল আমাদের কার্বন বিজারণ পদ্ধতিটা, কার্বন বিজারণ পদ্ধতিতে আমরা মধ্যম সক্রিয় যে ধাতুর অক্সাইড, মধ্যম সক্রিয় ধাতুগুলোর অক্সাইড, এদেরকে আমরা মুক্ত ধাতুতে পরিণত করার জন্য কি করব, কার্বন দ্বারা বিজারণ ঘটাবো। আচ্ছা, তারপর খেয়াল করো আমাদের যে কম সক্রিয় যে ধাতুর অক্সাইডগুলো ছিল, কম সক্রিয় ধাতুর অক্সাইডগুলোকে আমরা মুক্ত ধাতুতে পরিণত করতে চাইলে স্ববিজারণ পদ্ধতি অ্যাপ্লাই করি। স্ববিজারণ পদ্ধতি কি, একটু আগে খেয়াল করো, আমরা দেখলাম মাত্রই কার্বন বিজারণ পদ্ধতি। কার্বন বিজারণ পদ্ধতিতে কার্বন দ্বারা বিজারণ ঘটানো হয়েছিল। তাহলে এখন আমরা নিজেরাই বুঝতে পারতেছি স্ববিজারণ কথাটা শুনেই যে স্ববিজারণ পদ্ধতিতে আসলে কি হবে, নিজে নিজে বিজারিত হবে। ঠিক আছে, নিজে নিজে বিজারিত হবে। চলো আমরা স্ববিজারণ এখানে লিখি, নিজেই নিজের বিজারণ ঘটাবে। নিজেই নিজের বিজারণ ঘটাবে। আচ্ছা, স্ববিজারণ কোন ধাতুগুলা ঘটাবে বললাম, স্ববিজারণ ঘটবে কোন ধাতুগুলার ক্ষেত্রে, যেগুলো আমাদের কম সক্রিয় ধাতু। এখন আসলে আমাদের কম সক্রিয় ধাতু কোনগুলা ভাইয়া, কম সক্রিয় ধাতু হচ্ছে আমাদের ধরো কপার, তারপর হচ্ছে আমাদের মার্কারি, তারপর হচ্ছে সিলভার, এরা আমাদের কম সক্রিয় ধাতু। আচ্ছা, আমি এখানে একটু কারেকশন করে দিচ্ছি, কার্বন বিজারণে অ্যাকচুয়ালি আমরা কপারটা উল্লেখ না করলেও চলবে কার্বন বিজারণে আমরা, কারণ কপার সবসময় আমাদের মধ্যম সক্রিয় ধাতু হিসেবে আচরণ করে না, কপার বেশিরভাগ সময় কম সক্রিয় ধাতু হিসেবে আচরণ করে। তাহলে আমরা এই পার্টটুকুকে রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে খেয়াল করো, আমরা কার্বন বিজারণটা আরেকবার বলি, আমাদের মধ্যম সক্রিয় যে সকল ধাতুগুলো, তাদের অক্সাইড কার্বনের সঙ্গে বিক্রিয়া করে বিজারণ ঘটাবে এবং মুক্ত ধাতু উৎপন্ন করবে। তারপর হচ্ছে আমাদের স্ববিজারণ, স্ববিজারণ ঘটাবে কারা, আমাদের কম সক্রিয় যে ধাতুগুলা, কম সক্রিয় ধাতু কারা, যেমন আমাদের কপার, সিলভার, মার্কারি, এই ধাতুগুলা স্ববিজারণ পদ্ধতিতে, ধাতুগুলা স্ববিজারণ পদ্ধতিতে আমাদের মুক্ত ধাতু উৎপন্ন করবে। কিভাবে, আচ্ছা, স্ববিজারণ পদ্ধতিতে ধরো আমি এখানে একটা যৌগ নিচ্ছি তোমাদের জন্য, মার্কারির যে সালফাইড যৌগ সেটা নিচ্ছি। স্ববিজারণ পদ্ধতি মেইনলি বেশিরভাগ আমাদের সালফাইড যৌগের ক্ষেত্রে ঘটে থাকে। তো ধরো আমরা এখানে মার্কারি, যেহেতু আমাদের একটা কম সক্রিয় ধাতু, আমরা মার্কারির সালফাইড নিয়ে কাজ করি। মার্কারির সালফাইড সে স্ববিজারণ ঘটাবে, স্ববিজারণ ঘটিয়ে কি তৈরি করবে, স্ববিজারণ ঘটিয়ে উৎপন্ন করবে মুক্ত ধাতু, মুক্ত ধাতু এবং সালফার ডাইঅক্সাইড গ্যাস। তাহলে কি বললাম, মেইনলি সালফাইড যৌগগুলো আমাদের স্ববিজারণ দেখাবে। আর স্ববিজারণ হয় আমাদের কম সক্রিয় ধাতুর বেলায়। কম সক্রিয় ধাতু একটা হচ্ছে মার্কারি, মার্কারির যে সালফাইড যৌগ মার্কিউরিক সালফাইড, সেটা আমাদের স্ববিজারণ, নিজে নিজে বিজারণ হয়ে মুক্ত ধাতু তৈরি করলো। সাথে সাথে আমাদের যে অক্সাইড আছে, সালফারের অক্সাইড অর্থাৎ সালফার ডাইঅক্সাইড গ্যাস, সেটা উৎপন্ন করলো। আচ্ছা, আমাদের গেল হচ্ছে স্ববিজারণ, এবং সর্বশেষ আমাদের যেটা থেকে যায় সেটা হচ্ছে আমাদের, যাদেরকে আমরা নিষ্ক্রিয় বলে থাকি বা তাদেরকে প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, যেগুলোকে আমরা নিষ্ক্রিয় বলি, তাদেরকে আমরা প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাই। কারা নিষ্ক্রিয়, ধরো আমাদের এখানে প্লাটিনাম আছে, গোল্ড আছে,
প্লাটিনাম, গোল্ড এরা হচ্ছে নিষ্ক্রিয় এবং এদেরকে প্রকৃতিতে বিশুদ্ধ রূপে পাওয়া যায়, আলাদা করে এদের অক্সাইডকে মুক্ত ধাতুতে পরিণত করতে হয় না। তাহলে আমরা এদেরকে বিশুদ্ধ অবস্থায় পাবো। ঠিক আছে, তাহলে এইটুকু আমাদের কতটুকু কাভার হলো দেখি। আমাদের কাভার হলো হচ্ছে এই যে ধাতু নিষ্কাশনের ধাপগুলোর কথা বলছিলাম, কি কি ধাপ ছিল? বেশ কয়েকটা ধাপ ছিল। প্রথম ধাপ ছিল আমাদের আকরিককে চূর্ণ বিচূর্ণ করা, আমরা এটা দেখলাম। দ্বিতীয় ধাপ ছিল আমাদের আকরিককে ঘনীকরণ। আকরিকের ঘনীকরণ আমরা দুইভাবে করতে পারি, ভৌত এবং রাসায়নিক। ভৌত উপায় হচ্ছে হাইড্রোলাইটিক, তেল ফেনা ভাসমান পদ্ধতি এবং চৌম্বকীয় পৃথকীকরণ। আর রাসায়নিক যে পদ্ধতিতে আমরা পৃথক গাঢ়ীকরণ বা ঘনীকরণ করি সেটা এখানে দেখানো হয়েছে। তারপর আসো ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর দুইভাবে করি, ভস্মীকরণ পদ্ধতি এবং তাপ জারণ পদ্ধতি। তারপর আসো আমাদের ভস্মীকরণ আমরা কখন করি? ভস্মীকরণ করি আমরা গলন তাপমাত্রার চেয়ে কম তাপমাত্রা এবং বায়ুর অনুপস্থিতিতে পানি, কার্বনেট, বাইকার্বনেট জাতীয় পদার্থকে আমরা আমাদের আকরিক থেকে অপসারণের জন্য। এবং তাপ জারণ কখন করি? গলন তাপমাত্রার চেয়ে কম তাপমাত্রা এবং বায়ুর উপস্থিতিতে মেইনলি সালফাইড যৌগকে সালফাইড যৌগ থেকে সালফাইডকে পৃথক করার জন্য এটা করি। এখন আমরা ধাতুর অক্সাইড পাইলাম, ধাতুর অক্সাইডকে মুক্ত ধাতুতে পরিণত করব। মুক্ত ধাতুতে পরিণত করতে পারি আমরা যদি সক্রিয় ধাতুর অক্সাইড হয় তখন আমরা তড়িৎ বিশ্লেষণ করব। মধ্যম সক্রিয় ধাতুর অক্সাইড হলে কার্বন বিজারণ করব। কম সক্রিয় ধাতুর অক্সাইড হলে স্ববিজারণ হবে। নিষ্ক্রিয় ধাতু যদি হয় তাদেরকে আমরা প্রকৃতিতে বিশুদ্ধ রূপে পাবো। যেমন দেখো কাদেরকে বিশুদ্ধ রূপে পাবো, এরা হচ্ছে আমাদের গোল্ড এবং প্লাটিনাম, এই ধরনের পদার্থকে আমরা প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাব। আচ্ছা, এখন আসো আমাদের সর্বশেষ যে স্টেপ সেটা হচ্ছে ধাতু বিশুদ্ধকরণ। সর্বশেষ স্টেপ হচ্ছে ধাতু বিশুদ্ধকরণ। আচ্ছা, ধাতু বিশুদ্ধকরণ আমরা এখন এটা দেখব। আমরা একটু আগে কি পেলাম? মুক্ত ধাতু পেলাম, ধাতুর অক্সাইড থেকে মুক্ত ধাতু পেলাম। এখন এই মুক্ত ধাতুটা কিন্তু সবসময় বিশুদ্ধ হবে না, এর সাথেও খনিজ মল যুক্ত থাকতে পারে বা বিভিন্ন অপদ্রব্য যুক্ত থাকতে পারে। আমরা একদম ফাইনালি এটাকে একদম ধরো আমরা ধাতুর অক্সাইড থেকে 98% বিশুদ্ধ ধাতু পেলাম, 98% বিশুদ্ধ মুক্ত ধাতু পেলাম, কিন্তু আমরা চাচ্ছি 99.99% বিশুদ্ধ ধাতু পেতে। তখন আমরা কি করি? ধাতুর বিশুদ্ধকরণ করি। এই জন্য সর্বশেষ ধাপে ধাতুর বিশুদ্ধকরণ আমরা মেইনলি করে থাকি দুইটা উপায়গুলো হচ্ছে ধরো, আচ্ছা সরি, আমাদের উপায়গুলো হচ্ছে নাম্বার 1, বিগালক যোগ করব। বিগালক যোগ করে, এবং দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আবার তড়িৎ বিশ্লেষণ করব। আবার তড়িৎ বিশ্লেষণ করে। তাহলে আমরা কি পাইলাম? ধাতু বিশুদ্ধকরণ সর্বশেষ স্টেপ কি হইতে পারে আমাদের? বিগালক যোগ করে এবং তড়িৎ বিশ্লেষণ করে। তড়িৎ বিশ্লেষণ আমরা অলরেডি একবার দেখে আসছি। ওইখানে যেহেতু আমরা একটু মোটামুটি বিশুদ্ধ ধাতু পাইছি 98% ধরো, ওইটাকে আরো বিশুদ্ধ করার জন্য আবার তড়িৎ বিশ্লেষণ করব। বোঝা গেল ভাইয়া? আচ্ছা, বিগালক যোগ করে বিগালকের পার্টটা আমরা একটু দেখে ফেলি, তাহলে আমাদের আজকের লেসন শেষ হচ্ছে। চলো আমরা বিগালক নিয়ে কাজ করবো এটা একটু দেখি। বিগালক নিয়ে আমরা দুইভাবে কাজ করতে পারি। বিগালকের ক্ষেত্রে আমরা দুই ভাগে কাজ করতে পারি। ধরো আমাদের যে খনিজ মলটা ছিল, সেটা যদি আমাদের অম্লীয় হয়, অম্লীয় বা অ্যাসিডিক হয়, এটা যদি হয় আমাদের অম্লীয় বা অ্যাসিডিক, তার সাথে আমরা কি যোগ করব? তার সাথে আমরা ক্ষার যোগ করব। যোগ করার মাধ্যমে আমরা নিউট্রাল, এখানে কি বলা হয় যে প্রশমন বিক্রিয়া হবে এবং আমরা বিশুদ্ধ যৌগ পেয়ে যাব। আর যদি আমাদের খনিজ মল এখানে ক্ষারীয় হয়,
যদি আমাদের খনিজ মলটা ক্ষারীয় হয়, যদি খনিজ মলটা ক্ষারীয় হয় তার সঙ্গে আমরা কি যোগ করব? অ্যাসিড বা অম্ল যোগ করব। অ্যাসিড বা অম্ল যোগ করার মাধ্যমে কি হবে? আবার প্রশমন বিক্রিয়া হবে এবং আমরা ফাইনালি এখান থেকে বিশুদ্ধ ধাতু পেয়ে যাব। তাহলে ঠিক আছে, আমাদের ধাতু নিষ্কাশন এতটুকু পর্যন্ত আজকের ক্লাসে থাক। যারা শেষ পর্যন্ত ক্লাসে ছিলে ধন্যবাদ। ক্লাস নোট বরাবরের মতোই দিয়ে দিও প্রতিদিন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।